বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লেসিং একাডেমিতে সবাইকে স্বাগত। তো আমরা হচ্ছে লেকচার 4, চ্যাপ্টার 3, লেকচার 4 শুরু করতে যাচ্ছি আর কি। তো লেকচার 1-এ আমরা যে জিনিসগুলো দেখছিলাম আর কি, যে লেকচার 1-এ আমরা দেখতেছিলাম যে বিভিন্ন ধরনের পরমাণু সংকেত, কোথায় কোন সংকেতটি ব্যবহার করা হয় আর কি, কিভাবে সংকেতগুলো লেখা হয়। তো এই সংকেতগুলো সংজ্ঞা, ডেফিনেশন এগুলো জানছিলাম। তারপর হচ্ছে আমরা লেকচার 2-তে হচ্ছে দুইটা মডেল দেখছিলাম, একটা হচ্ছে বুর পরমাণু মডেল আর এটা হচ্ছে রাদারফোর্ডের মডেল, এবং এই মডেলগুলো সীমাবদ্ধতা দেখছিলাম। এবং লেকচার 1-এ আমরা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটা জিনিসের নিয়ে একটা টেবিল ছিল, টেবিলটা আমরা মুক্ত করছিলাম, তার ভর কত, আণবিক ভর কত। তারপর লেকচার 2 দিয়ে সীমাবদ্ধতা শিখছিলাম এবং ইয়ে করছিলাম। লেকচার 3-তে এসে আমি বলছিলাম যে এই ইলেকট্রন বিন্যাস গুলো হচ্ছে নিজেরা প্র্যাকটিস করার জন্য আর কি, নিজেরা একটু চর্চা করার জন্য তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিছিলাম, যেমন এগুলো নিজেরা একটু বাসায় পড়ার জন্য, ইলেকট্রন বিন্যাস গুলো। তো কে মানে শক্তি স্তর নিয়ে আমরা যথেষ্ট পড়ছিলাম আর কি। এই তারপরে হচ্ছে আমরা উপশক্তি স্তর নিয়ে কিছু বলছিলাম, বাট এত ডিটেলস পড়ি নাই। ইলেকট্রন বিন্যাসের নীতি, এটাও তো ডিটেলস পড়ি নাই। তারপরে হচ্ছে আইসোটুপ আমরা পড়ছিলাম। আইসো মানে সমান, টুপ মানে হচ্ছে প্রোটন আর কি, প্রোটন সংখ্যা যার সমান এটাকে বলে আইসোটুপ। তারপর হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর কি, এই কনসেপ্টটা আমরা খুব ডিটেলস পড়ছিলাম। তারপর হচ্ছে তোমার শতকরা পরিমাণ নির্ণয়, এটা পড়ি নাই। তো হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, এটা পড়ছি। তো নিষ্ক্রিয় আইসোটুপ কি, এটা পড়ছিলাম। তারপর হচ্ছে রোগ নির্ণয়ে এদের ব্যবহার কি, এগুলো পড়ছিলাম। তো যেগুলো পড়ছি এগুলো যদি আমরা একটু রিকেপ করি আর কি, আমি একটু রিভিশন যদি দিই আর কি। আমরা এই জিনিসটা পড়ছিলাম যে বুরের পরমাণু মডেল থেকে আর কি, কোনো একটা বৃত্তাকার পথে যদি এমন হয় আর কি, যে কোনো একটা ইলেকট্রন একটা বৃত্তাকার পথে কি হচ্ছে, মনে করো ঘুরতেছে আর কি। তো ঘুরলে আসলে ঘটনাটা কি হবে এরকম, এটা আমরা বুরের পরমাণু মডেল থেকে পড়ার চেষ্টা করতেছিলাম। যে কোনো একটা মানে নির্দিষ্ট একটা বৃত্তকার নিউক্লিয়াসকে কেন্দ্র করে যদি ইলেকট্রন গুলো কোনো একটা কক্ষপথে ঘুরে আর কি, তখন আসলে এই সিনটা কেমন হবে আর কি। তো আমি একটু দেখাই। এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য অনেকে লাস্ট ক্লাসটা মিস করছে এখানে, 1-2 জন। তো এদেরকে আবার দেখানোর জন্য এটা আবার দেখাইতেছে, জাস্ট অন্য কিছুই না। 2 মিনিট লাগবে, এটা ইন্টারে আসবে, মানে এমন না যে এটা শুধু মেট্রিকে আসবে ওটা এরকম। এটা ইন্টারে আসবে, মনে করি এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসটার তোমার নিউক্লিয়াসটার ইয়াতে হচ্ছে একটা কক্ষপথ আছে, যার আলটা হচ্ছে একটা কক্ষপথ। তো কক্ষপথের মধ্যে নর্মালি কি আছে, নর্মালি কক্ষপথের মধ্যে হচ্ছে ইলেকট্রন আছে। তো এই যে এখানে মনে করো একটা ইলেকট্রন আছে। ইলেকট্রনটা হচ্ছে আবার একটা অরবিটালের মধ্যে আছে। তো হচ্ছে একটা ডট 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 ডট, এই ডট ডট ডটটা হচ্ছে অরবিটালটা। অরবিটালটা নিয়ে আসলে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। তো দেখো এই কক্ষপথ থেকে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনটা ঘুরতেছে, তো এই ইলেকট্রনের একটা ভর আছে। এই যে একটা ইলেকট্রন, এখানে যেটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের একটা ভর আছে, এই ভরটা হচ্ছে এম। ইলেকট্রনটা, ইলেকট্রনের ভর এম, এমটা কত, 9 × 10⁻³ আর ইলেকট্রন হচ্ছে n = 1, 1 নম্বর শক্তি স্তরে আছে। তাহলে এখানে ক- শক্তি স্তর সংখ্যা, এই যে এনটা, এই এনটা হচ্ছে 1, n = 1 প্রধান শক্তি স্তরে আছে। যদি এটা আরেকটা শক্তি স্তর থাকতো, মানে এইদিকে যদি আরেকটা এরকম শক্তি স্তর থাকতো আর কি, তাহলে কি হইতো, এন এর মানটা কত হইতো। আরেকটা যদি শক্তি স্তর থাকতো তখন এন এর মান কত হইতো। ইলেকট্রন যদি এই শক্তি স্তরে থাকতো তাহলে এন এর মানটা কত হইতো। এই আমাকে কি শোনা যায়? ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তরে থাকতো তখন এন এর মানটা কত হইতো। উত্তর দো না কেন? ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তরে থাকতো তখন এন এর মানটা কত হইতো। দুই দুই। সিম্পল। এন এর মানটা হইতো 2, তৃতীয় শক্তি স্তরে থাকলে এন এর মানটা হইতো 3। তো এখানে 3 নাম্বারটাতে নাই। তো এটা আমরা পড়াইছিলাম ক্লাস গুলোতে আর কি। প্রথম শক্তির স্তরে আছে ইলেকট্রন, তো ইলেকট্রনটা, এই যে ইলেকট্রনটা আছে এটা একটা ব্যাসার্ধ আছে, যে ইলেকট্রনের যে কক্ষপথে আছে এই কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে কত। আর ইলেকট্রনটা একটা বেগে ঘুরতেছে, বেগটা হচ্ছে বি। ইলেকট্রনের কক্ষপথের বেগ হচ্ছে বি। ইলেকট্রন যে দূরত্বে, নিউক্লিয়াস দূরত্ব আর, আর কততম কক্ষপথ এটা হচ্ছে তার প্লাঙ্ক কাউন্টে, H = 6.62 × 10⁻³ বুঝছো। আর এটা হচ্ছে টুয়াইস পাই কেন, এটা বৃত্তাকার পথে। তো এখান থেকে কি দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, এই প্রশ্নের মধ্যে হই ইলেকট্রনের যে বেগটা, এটা কত, এটা বের করতে বলবে, অথবা কক্ষপথের ব্যাসার্ধ আর, এটা বের করতে বলবে। বুঝতে পারছো বাকি মানগুলো।
দেওয়া থাকবে। এটা এসিসি তে থাকতে পারে, মেডিকেল এডমিশন টেস্টও থাকতে পারে, যে কোনো পরীক্ষায় থাকতে পারে। বুঝতে পারছো? আমরা এর পড়ছিলাম যে রাদার ফুডের মডেলের শুরু মডেল বলা হয়। এটা রাদার, কি এটা কি হচ্ছে আপনার মানে টপ রেটেড কোশ্চেনের মধ্যে হ্যাঁ থাকতে এটা পারবে টপ এটা? রেটেড এটা কোশ্চেনের মধ্যে একটা আর কি। যদি প্রশ্ন কঠিন হয় মেট্রিকে, তাহলে এটাই মেট্রিকে থাকবে, আর নাহলে ইন্টারে থাকবো। আর এটা নটরডেম বাই হুলি ক্লাসের এডমিশন টেস্টে থাকবে। বুঝতে পারতেছো? বা ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটের এডমিশন টেস্ট গুলোতে এই টাইপের কোশ্চেন গুলো থাকবে। তখন হয়তো বা বলবে ইলেকট্রন মানে প্রথম শক্তি স্তরে না থেকে, তখন হয়তো বা বলবে যে ইলেকট্রন 3 নাম্বার শক্তি স্তরে আছে, অথবা কোনো একটা মৌলের নাম বলে দিব। বুঝতে পারছো? এটার ইলেকট্রন মনে করো না, সোডিয়াম বললো, সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা কততম কক্ষপথে আছে, তো সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা তো তৃতীয় শক্তি স্তরে আছে। বুঝছো? প্রথম শক্তি স্তরে নাই তো। মনে করো সোডিয়াম দিয়ে বললো আর কি, সোডিয়ামের যে মানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত বের করো। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কত, আমি একটা দেখাই তোমাদেরকে। হুম, ভালো একটা কোশ্চেন। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কত দেখো, সোডিয়ামেরটা হচ্ছে 1s1, সরি 1s2, 2s2, 2p6, 2p6, 3s1। অর্থাৎ সোডিয়ামের প্রধান শক্তি স্তর কত, 3 নাম্বারটা। তো সোডিয়াম যদি হইতো তাহলে ঘটনাটা কি হইতো, তো কক্ষপথ কয়টা থাকতো, এই যে দুইটা, আর একটা থাকতো, কত এটা যে এটা, সোডিয়ামের যদি হইতো আর কি, তাহলে মানে প্রশ্নের মধ্যে বলে দিছে আর কি সোডিয়ামের, হ্যাঁ, একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। বুঝতে পারছো কিনা? তাহলে সোডিয়ামের ইলেকট্রনটা কই থাকবো, 3 নাম্বার কক্ষপথে, ওই যে 3s1। এটা যে 3 নাম্বার শক্তি স্তরে, এখানে এন সমান সমান হচ্ছে 3, 3 নাম্বার শক্তি স্তরে থাকবে ইলেকট্রনটা। তো এটার কৌণিক ভরবেগের ক্ষেত্রে জাস্ট এই সূত্রের মধ্যে এন এর মান 1 এর জায়গায় কত বলবো, হ্যাঁ, থ্রি, থ্রি বলবো কার ক্ষেত্রে, হুম। সোডিয়ামের ক্ষেত্রে। ম্যাগনেসিয়াম হইলে 2 বলবো, মানে এরকম সোডিয়াম ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 3, 3 বলবো। বলতেছি আর কি, মানে যার যেটা এরকম হবে আর কি, তো এটা নিয়ে টেনশন করার দরকার নেই। হ্যাঁ, নিয়ন হইলে হয়তো বা ইয়ে হইব, মানে যার যত অত অনুসারে হবে আর কি, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। জাস্ট অতটুকু, এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা নিয়ে আমরা ক্লাসে পড়ছিলাম, যথেষ্ট বুঝাইছি। না বুঝলে রেকর্ডিং দেখবা, আর এখনই বুঝে ফেলার কথা। মানে এই যে একটা স্থির থাকে না, একটা বৃত্তাকার ভেতর ঘুরতে থাকে। এরপর আমরা যেটা বলছিলাম ভুলের মডেলের সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা কি, আচ্ছা ভাইয়া, এখানে একটা কোশ্চেন ছিল যে কোন মডেলটা অ্যাকচুয়ালি পারফেক্ট, বোরের মডেল নাকি রাদারফোর্ডের মডেল? রাদার মডেল। আপনার বোরের মডেলটা আমি দেখলাম যে ভাই এটা তেমনটা সঠিক না, আমি আবার কলেজের বই আবার ইয়া করা হয়েছিল ভাইয়া, হম, চেক করা হয়েছিল, ওইখানে লেখা তুমি তো ছিল যে ক্লাসগুলো ওইটাও নাকি তেমন সঠিক না। তুমি ক্লাসগুলো মিস করছো আর কি। রাদারফোর্ডের মডেল পুরোটাই ভুল। না রাদারফোর্ডের মডেল, রাদারফোর্ডের না, বোর। আর বুরের মডেলেও তোমার মনে করো 70% ভুল। বুঝতে পারছো কিনা? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, রাদারফোর্ডের বুঝতে মডেল পারছি। হচ্ছে 90% ভুল, না 99% ভুল। বুঝতে পারছো? বা 90% ভুল। আর বুরের মডেল তুমি ক্লাসগুলো মিস করছো, তো এই জন্য হয়তো তুমি এই জিনিসগুলো দেখো না। আমরা ক্লাসগুলো অনেক ডিটেলস দেখাইছি, কি কারণে ভুল, কোথায় ভুল, কি করে এটা সলভ হয়, মানে কিভাবে এই মডেলটা মানে সলভ করে, তুমি ভিডিও গুলোতে দেখলে বুঝতে পারবে আর কি। ওকে তো ভাইয়া। একাধিক, হ্যাঁ, তো একাধিক পরমাণু, হ্যাঁ তুমি উত্তরটা পাইছো তো, মানে বুরের মডেলের সেভেন্টি জি ভাইয়া। পার্সেন্ট 50%ই ভুল। ঠিক আছে, এক কথায় আর কি। তো বুরের মডেলে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। কেন করতে পারে না? কারণ একটা কোথাও যদি তুমি একটা মানে একটা ইলেকট্রন দিয়ে তো আসলে শক্তি শোষিত হইব না, নির্গত হইব না। যেমন এখানে বুরের মডেলে সে কি দেখাইছে, দেখাইছে যে একটা ইলেকট্রন দিয়ে কি হচ্ছে, শক্তি তোমার শোষিত হচ্ছে বা নির্গত হচ্ছে। বুর সাহেব যে জিনিসটা দেখাইছে, এই যে একটা ইলেকট্রন দিয়ে হচ্ছে শক্তি শোষিত বা নির্গত, এটা তো বাস্তবে ভুল। তো ইত্যাদি আর কি, আরো বিভিন্ন জিনিসগুলো আছে। ঠিক আছে, বৃত্তাকার পথে কথা বলছে ভুল, কিন্তু বাস্তবে ইলেকট্রন কি উপবৃত্তাকার পথে ঘুরে, বৃত্তাকার পথে ঘুরে না আর কি। এখন আসো আমরা যে জিনিসটা এরপরে শিখছিলাম, শক্তি স্তরের ধারণা। বুরের মডেল থেকে যে জিনিসটা আসছে, এটা হচ্ছে শক্তি স্তরের ধারণা। তো বুরের মডেল অনুসারে যে কক্ষপথে ইলেকট্রন থাকে আর কি, যে কক্ষপথে ইলেকট্রন থাকার কথা, তাকে প্রধান শক্তি স্তর বলে। প্রধান শক্তি স্তরে 2n² সূত্র মেনে চলে, এটা আমরা দেখাইছিলাম। k=1 হলে ইলেকট্রন হচ্ছে দুইটা, k=2, n=2 হলে, n এর মান 1 হলে কে শেল দুইটা, 8টা, 18টা, 32টা, এটা আমরা পড়ছিলাম। এখন আসো উপশক্তি স্তর জিনিসটা আসলে কি। ঠিক আছে, যে আমরা তো জানি যে প্রধান শক্তি স্তরকে হচ্ছে এন দ্বারা সূচিত করা হয়।
দেখছো, যেমন এন দ্বারা সূচিত করছিলাম, n = 1, n = 2, n = 3। আবার এই এই প্রধান শক্তি স্তরের আবার উপশক্তি স্তর আছে। যেমন আমরা বলি না গ্রহ, গ্রহের উপগ্রহ আছে, মহাদেশ, আবার বলি না উপমহাদেশ, দেশ, উপদেশ। উপ মানে হচ্ছে ছোটটা আর কি। বুঝতে পারছো? এই শক্তি স্তর গুলো আবার উপশক্তি স্তরে বিভিন্ন মানে ভাগ করা থাকে আর কি। এদেরকে মূলত মানে এল 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 দিয়ে চিহ্নিত করা হয় আর কি। প্রধান শক্তি স্তরকে চিহ্নিত করা হয় হচ্ছে তোমার এন দিয়া, আর উপশক্তি স্তরকে চিহ্নিত করা হয় কি দিয়ে? এল দিয়া। এল দিয়া চিহ্নিত করে, এল এর মান জিরো, জিরো জিরো থেকে শুরু হয়ে n-1 পর্যন্ত হয়। দেখো, এল এর মানটা জিরো থেকে শুরু হবে, n-1 পর্যন্ত হবে। মানে এন এর মান যখন 1, ঠিক আছে, তখন এল এর মানটা হচ্ছে n-1, মানে 1 - 1 = 0। মানে এন এর মান যখন 1, জিনিসটা একটু খেয়াল করো, এন এর মান যখন 1, তখন এল এর মান কত? n-1, মানে কত? 1 - 1 = কত? 0। এই এলটা মূলত কি? উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরকে বলা হয় কি? অরবিটাল। অরবিটালের সংজ্ঞাটা এখানে বলা হয়েছে না, ঠিক আছে? অরবিটালের সংজ্ঞাটা অনেক গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, এসপিডিএফ ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়। অরবিটালকে দেখো, শেলকে মানে প্রধান শক্তি স্তরকে আমরা কি দিয়ে আখ্যায়িত করছি? মনে আছে কিনা? প্রধান শক্তি স্তরকে আমরা কি নামে আখ্যায়িত করছি? কে শেল, এল শেল, এম শেল, এন শেল, এভাবে আখ্যায়িত করছি। খেয়াল আছে? প্রধান শক্তি স্তরকে আমরা কিভাবে আখ্যায়িত করছি? কে কে শেল, এম শেল, এন শেল, এন শেল, এম এন শেল, এন শেল, শেল। এভাবে। আর উপশক্তি স্তরকে আমরা আখ্যায়িত করতেছি কি নামে? এস এস পি এস পি, এফ ডি। এস পি ডিএফ। ভেরি গুড, এস পি ডিএফ। এখানে এই জিনিসটা মনে রাখো। এখন দেখো এস দিয়ে আসলে কি বোঝাইতেছে, দেখো। দেখো যে অরবিটের যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা আর কি, এটাকে বলা হয় এন। মানে কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যার কনসেপ্টটা তোমাদের বই ওইভাবে নাই। মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা, এটাকে বলা হয় এন। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা, এটাকে বলে এল। আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মানে ম্যাগনেটিক, এটা হচ্ছে এম। এটা হচ্ছে +- ½ আর কি। আর মানে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা মানে চুম্বকীয়, এটা হচ্ছে +½ আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা যেটা আর কি, এটা হচ্ছে এস দিয়ে আর কি। স্পিন কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে -½ আর কি, এরকম কিছু একটা। আর এটা হচ্ছে এম দিয়ে প্রকাশ করা হয়, আর এটা এস দিয়ে। মানে চুম্বকীয় যেটা আর কি, ম্যাগনেটিক যেটা, এটাকে প্রকাশ করা হচ্ছে ছোট হাতের এম দিয়ে। আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা যেটা, এটাকে প্রকাশ করা হয় স্পিন বা ঘূর্ণন আর কি। স্পিন থেকে এস আসছে। এস মানে ঘূর্ণন, এম মানে হচ্ছে ম্যাগনেটিক। আর এই যে মুথাল, এই মুথাল থেকে এল আসছে। বুঝতে পারছো? এটা থেকে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন আসলে যে অরবিটের সংজ্ঞাটা কি? পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কতগুলো স্থির কক্ষপথ আছে যাতে নির্দিষ্ট ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। একে শক্তি স্তর বা অরবিট বলা হয়। এই সংজ্ঞাটা লেখবা, বুঝছো? আফে তাফে সংজ্ঞা লেখবা না। বুঝতে পারছো? অরবিটাল বলছে কি? পরমাণুর প্রতিটি শক্তি স্তরে এক বা একাধিক শক্তি স্তর নিয়ে গঠিত এই উপশক্তি স্তরগুলোকে অরবিটাল বলা হয়। এগুলোকে এসপিডি এর দ্বারা, এই সংজ্ঞাটা হইছে না। পরমাণুর প্রধান শক্তি স্তরে এক বা একাধিক শক্তি স্তর নিয়ে গঠিত এগুলো, এই এই উপশক্তি স্তর গুলোকে কি হুম অরবিটাল বলা হয়। বুঝতে পারছো? এটা না, মানে অরবিটালের যে সংজ্ঞাটা, এটা হচ্ছে সম্ভবত তোমার হাজারিনাগ নামে একটা বই আছে বা কবিরের বই আছে। ওই বইগুলোতে মানে ইন্টার বইগুলোতে যেটা লেখা আছে আর কি, যে কোনো মানে বুর মডেল অনুসারে আর কি ইলেকট্রন প্রাপ্তি সর্বোচ্চ সম্ভাব্য স্থানকে অরবিটাল বলে। সংজ্ঞাটা কি? বলো তো কি বলছি? আমার কথা কি বুঝো নাকি বুঝো না?
বুঝি স্যার ভাইয়া। আরেকবার বলেন। বলছি যে ভুর মডেল অনুসারে, ঠিক আছে, ইলেকট্রন প্রাপ্তির সর্বোচ্চ সম্ভাব্য স্থানকে কি বলে? অরবিট বলে। অরবিট বলে। অরবিটাল বলে, অরবিটাল। কথাটা বুঝতে পারছো নাকি বুঝো নাই? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি ভাইয়া। লিখে দিই, আমি লিখে দিই, সমস্যা না, গুণ হইতো না, লেখটা তোর গুণ হইতো না। প্রথমে লেখবা আর কি, ভুর মডেল অনুসারে, ভুর আচ্ছা, ভর মডেল অনুসারে। মডেল, মডেল অনুসারে ইলেকট্রন প্রাপ্তির হ্যাঁ, অনুসারে, আমি ভুলে গেছি, আমি 2011 সালে পড়ছি, আমার তো 2025 সালে, আমি আসলে খেয়াল হচ্ছে না, তারপর আমি লিখে দিই। হ্যাঁ, কোন উপশক্তি স্তরে, উপশক্তি স্তরে ইলেকট্রন প্রাপ্তির, তোমরা ইলেকট্রন পুরোটা লিখো আর কি, সর্বোচ্চ কোন উপশক্তি স্তরকে বা সর্বোচ্চ উপশক্তি স্তর হয় না, কোন উপশক্তি এটাও লাগতো না। তারা লিখে দিলো, বোর মডেল অনুসারে ইলেকট্রন প্রাপ্তির সর্বোচ্চ সম্ভাব্য স্থানকে, সর্বোচ্চ সম্ভাব্য স্থানকে, হয় আমি তো লেখা হতো না, এটা কি লিখছে, মরছিলাম লেখা, এই জায়গাটা লিখতাম আসলাম গেল, তুমি আর কি আর জায়গা আছি না। দেখছো, ভুর মডেল অনুসারে ইলেকট্রন প্রাপ্তির সর্বোচ্চ সম্ভাব্য স্থানকে কি বলে? অরবিটাল বলে। অরবিটাল বলে। এই কথাটা লেখার পরে প্রথমে লিখবা এটা, এরপরে লিখবা এটা, মানে একই সংজ্ঞার মধ্যে। তো অরবিটালকে কি বলা হয়? উপশক্তি স্তর বলা হয়। কি বলা হয়? উপশক্তি উপশক্তি। তো সংজ্ঞাটা কেমনে লিখবা, যে ভুর মডেল অনুসারে ইলেকট্রন প্রাপ্তির ইলেকট্রন সর্বোচ্চ প্রাপ্তির সর্বোচ্চ সম্ভাব্য স্থানকে স্থান অরবিটাল বলে। অরবিটাল বলে। পরমাণুর প্রতিটি শক্তি স্তরে এক বা একাধিক শক্তি স্তর নিয়ে গঠিত, এই উপশক্তি গঠিত। স্তরগুলোকে অরবিটাল বলে। তো বা একবারে এইভাবে লেখা যায়, পরমাণু শক্তি স্তরে এক বা একাধিক উপশক্তি স্তরগুলো নিয়ে গঠিত, যেগুলোকে অরবিটাল বলে। এগুলোকে এসপিডিএফ দ্বারা আখ্যায়িত করা হয়। কি দ্বারা চিহ্নিত আখ্যায়িত করা করা হয়? হয় এসপি, এসপিডিএফ দ্বারা। মানে একটা সংজ্ঞা লিখলে সুন্দর করে লিখতে হবে। ঠিক আছে, এখন দেখো, এস এর আকারটা কি, এটা মেডিকেলে আসে মাঝে মাঝে। এস মানে হচ্ছে সার। এস মানে কি? সার। মানে এস এর একটা অর্থ আছে, এস এর অর্থ হচ্ছে সার, সার। আর এটার আকার হচ্ছে বার্তুলাকার, মানে বলের মতো, ফুটবলের মতো, সে মতো, ফুটবলের মতো বার্তুলাকার। এটার আকার কি? এস এর আকার কি? মানে গোলাকার আর কি। বাতুলাকার। বুঝতে পারছো কিনা? বার্তুলাকার, এরকম আর কি, মানে এটা ফুটবলের মতো আর কি, এরকম। বুঝতে পারছো? এস হচ্ছে গোল, আর এস এর অর্থ হচ্ছে সার। এস এর অর্থ কি? সার। তার পি এর অর্থ হচ্ছে প্রিন্সিপাল, মানে প্রধান। পি হচ্ছে ডাম্বেল আকৃতির, এরকম। কি আকৃতির? ডাম্বেল। ডাম্বেল আকৃতি। পি এর তিনটা পার্ট আছে, দেখাই আমি। একটা হচ্ছে এক্স এক্সিস বরাবর, একটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, আর একটা হচ্ছে জেড এক্সিস বরাবর। বুঝছো? উম, যেমন এক্স এক্সিস, এটা তো এক্স এক্সিস, তাহলে এক্স এক্সিস বরাবর হচ্ছে, যদি আমি পি আঁকি তাহলে পিটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর। ওইসে না কাটা, দাঁড়াও একটু ওয়েট করো, আঁকতে এনে দিই।
ডাম্বেল আকৃতি তো বুঝছো দেখতে এরকম, তো এক্স এক্সিস বরাবর যদি আমি পি ডাকতাম আর কি, তো ঝামেলা করতেছে কেন বন্ধু? আমার কোনো শত্রু তো আছে না। এটা হচ্ছে তোমার পি এক্স, এটা কোন অক্ষ বরাবর রাখছি? এক্স অক্ষ। আর এটা হচ্ছে তোমার পি ওয়াই, এটা কোন অক্ষ বরাবর রাখছি? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কারেন্ট ছিল না তো তাই লেট হয়েছে। ও আচ্ছা, তুমি রেকর্ডিংটা দেখো, হ্যাঁ। আর এটা হচ্ছে জেড অক্ষ বরাবর, এটা হচ্ছে কি পি জেড। বুঝতে পারছো তুমি? পি পি কয়টা কয়টা অক্ষ বরাবর হয়? তিনটা। পি মানে পি যে অরবিটালটা, এটা তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর পি এক্স, বুঝছো? ওয়াই অক্ষ বরাবর কি পি ওয়াই। ওয়াই। আর জেড অক্ষ বরাবর কি, এটা এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ হয়, তিন কোণের চাষি, এটা হচ্ছে জেড অক্ষ, এটা হচ্ছে কি পি জেড। পি কি আকৃতির? পির আকৃতি কি? ডাম্বেল আকৃতি। ডাম্বেল আকৃতির। পি এর নাম কি? প্রিন্সিপাল। পি এর নাম কি? প্রিন্সিপাল। আর প্রিন্সিপাল। ডি হচ্ছে ডিফিউজ বা পরিব্যাপ্ত, এটা মানে ছড়াইয়া পড়ে। বুঝতে পারছো? ডিফিউশন আঁকলে বুঝবা না। তো তারপরে টাইটটা দেখায়, ডিফিউজ হচ্ছে কিরকম, এরকম থাকে আছে না। আবার এটা এমন একটা ডাম্বেল বাইরে, এমন একটা ডাম্বেল বাইরে, বুঝছো? বা এরকম গুল হয়ে ছড়াই পড়বো, এটা হচ্ছে ডিফিউজ টাইপের। আর এফ মানে হচ্ছে ফাউন্ডামেন্টাল। ওয়াও, আঁকছে তো, ওই দেখো ডিফিউজ আঁকছে। ইয়া এক্সিলেন্ট। এই দেখো আমি আমাদের এই দুইটা দিছি না, হ্যাঁ, সাইডটা দিয়ে ডিফিউজ আঁকছে। খেয়াল করছো ডিফিউজটা? মানে সে আমাদের একটা দিছে, আমাদের একটা দিছে, আবার আমাদের একটা দিছে, আবার আমাদের একটা দিছে, মানে টোটাল চারটা দিছে আর কি। দিয়ে ডিফিউজ আছে, এটা যে ডি ডি, এই হচ্ছে ডিটা আছে। খেয়াল করছো? এই যে এমন একটা দিছে, এমন একটা দিছে। ডি এর আবার পাঁচটা ভাগ আছে, এরকম একটা দিছে, এটা হচ্ছে ডিফিউজ। বুঝছো? এস অরবিটালে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টা? দুইটা। এস অরবিটালে সর্বোচ্চ ধারণ দুইটা। ক্ষমতা দুইটা। পি অরবিটালে দুইটা। সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছয়টা। পি ছয়টা। অরবিটালে হচ্ছে 10টা, এফ অরবিটালের কয়টা? 14টা। 14টা। বুঝতে পারছো? তো মানে এই অরবিটাল দিয়ে মূলত আসলে কি কি জিনিস বোঝায় খেয়াল করো। এই অরবিটালকে আখ্যায়িত করে, অরবিটাল অরবিটাল নির্ভর করে হচ্ছে, মানে অরবিটাল গুলো হচ্ছে পরমাণু, মানে মানে ইলেকট্রনের আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস এবং ঘূর্ণন। এই চারটা জিনিস কি করে এই অরবিটাল, অরবিটাল নির্দেশ করে। একটা অরবিটাল কি নির্দেশ করে? এটা পরমাণুর আকারকে, যেমন এস অরবিটাল যদি হয় তাহলে এটা হবে বার্তুলাকার, বা পি অরবিটাল হলে কি হইব? ডাম্বেল আকার। বুঝছো কিনা? আবার আকৃতি, আকার কি মনে হবে, আকৃতি কেমন, এবং ত্রিমাত্রিক গুণন বিন্যাস, এটা কি এক্স অক্ষ বরাবর থাকবে, ওয়াই অক্ষ বরাবর থাকবে, এবার জেড অক্ষ বরাবর থাকবে, এটা নির্দেশ করে। শুধু এটাই না, ঘূর্ণন স্পিন, এটা কি প্লাস হাফ থাকবো, মানে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবো, নাকি মাইনাস হাফ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো, এটাও নির্দেশ করে। বুঝতে পারছো? তো এই অরবিটাল এই অনেক কিছু নির্দেশ করে। অরবিটাল জুড়ে কি কি আসতেছে অরবিটালের মধ্যে? ওই যে একটু আগে পড়ছিলাম আর কি, আকার, আকৃতি, ত্রিমাত্রক বিন্যাস এবং ঘূর্ণন নির্দেশ করে এসপিডিএফ দ্বারা। এবং এই এসপিডিএফ এর মেইনলি কাহিনীর মধ্যে কি কি আছে? এর মধ্যে এম আছে, খেয়াল করো, ওই যে এম আছে চুম্বকীয়, কোয়ান্টাম, ঠিক আছে, ম্যাগনেটিক। এস হচ্ছে স্পিন, ঘূর্ণন, কোয়ান্টাম আছে প্লাস মাইনাস, বুঝছো? আর এল তো হচ্ছে সহকারী, এন হচ্ছে প্রধান। ঠিক আছে, এরকম জিনিসগুলো আছে। তারপরে এখানে দেখেছে এন এর মান যদি 1 হয়, এল এর মান কত? এল এর মান হচ্ছে n-1 হইব, তাহলে এল জিরো, তারপর হচ্ছে n-1 হইব। তো এন এর মান 1 হইলে এল এর মান কত? জিরো। 2 নাম্বার, এন এর মান যখন 2, তো এল এর মান তো শুরুতে জিরো, তারপরে কত? 2-1 কত? 1। প্রথম শেলের সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 1s, খেয়াল করো। দ্বিতীয় শেলেরটা হচ্ছে 0-1, 2s 2p। তৃতীয়টা হচ্ছে এন এর মান 3 3s 3p 3d, 0-1 2। এন এর মান যখন 4, তাহলে প্রথম তো জিরো, তারপরে 1 2 3, মানে একটা কম হইব আর কি। 4s 4p 4d 4f। বুঝতে পারছো? আর চুম্বকীয় হচ্ছে -l 0l। হ্যাঁ। তো চুম্বকীয় ক্ষেত্রে 1s মানে 1s², এটা আমি পরে আরো দেখাইতেছি ডিটেলস, এটা নেট বের করার দরকার নাই। আপেক্ষিক পারমাণবিক ভর কি, এটা কেমনে বের করে, এটা আমি লাস্ট ক্লাসে খুব কষ্ট করে পড়াইছি। তারপর দেখো কোয়ান্টাম সংখ্যা কি। আচ্ছা, এরপর কোয়ান্টাম সংখ্যা চলে আসছে। এখন কোয়ান্টাম সংখ্যাটা কেমনে বুঝাবো, মানে কোয়ান্টাম সংখ্যাটা আজকে পড়ানোর টার্গেট আর কি, বুঝছো? তারপর হচ্ছে বাকিগুলা।
আচ্ছা, এরপর আমি গত ক্লাসে যেটা পড়াইছিলাম এটা একটু রিক্যাপ দিয়ে সহজ করা। আইসোটোপ, আইসোবার, আইসোবার পড়তে হলো। তারপরে আইসোমারও আছে। ঠিক আছে, দেখো আইসোটোপের ক্ষেত্রে খেয়াল করে একই মৌল, মানে তাদের কি প্রোটন সংখ্যা সমান। আইসোবার মানে কি তাদের ভর সংখ্যা সমান। দেখো তাহলে ভিন্ন মৌল, এদের ভর 14, ভর 14। ঠিক আছে, আর আইসোটুন মানে কি এদের মধ্যে পার্থক্য সমান। কার্বন আর নাইট্রোজেন 13 থেকে 6 বিয়োগ করলে কত? 7। 14 থেকে 7 বিয়োগ করলে কত? 7। এই জন্য এদের কি পার্থক্য সমান, নিউটন সমান। আর আইসোমার মানে হচ্ছে কি জানেন, একই আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগের মধ্যে ভিন্ন হলে তাদের পরস্পর কি বলে? দুটি যৌগের ধর্ম ভিন্ন হলে তাদেরকে পরস্পর কি বলে? আইসোমার বলা হয়। যেমন ইথানল ও ডাইমিথাইল ইথার, এরা পরস্পরের আইসোমার। মানে দেখতে দুইটা সংকেত এক, কিন্তু এদের ধর্ম কি ভিন্ন। এই জিনিসটা একটু বুঝায় আইসোমার মানে কি। আইসোমারটা এখন লাগবে না, তারপরে বুঝায়। যেমন এই যৌগটা কি, যেমন দেখো এই যৌগটার মধ্যে কার্বন আছে কয়টা? দুইটা, C2। বুঝছো? আর হাইড্রোজেন আছে কয়টা? এটা হচ্ছে মনে হয় C2H5O6, এটা সংকেত। C2H5O6। আর এই যে নিচে যেটা আছে না, বুঝতে পারছো? এটাও কিন্তু এই টাইপের CH3O CH3। খেয়াল করো, এটার মধ্যে হাইড্রোজেন আছে 6টা, এটার মধ্যে কার্বন আছে 2টা, এটার মধ্যে কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 6টা, এটার মধ্যে অক্সিজেন আছে একটা। আর এটার মৌল যতটা, এটার মৌল অতটাই। বুঝছো কিনা? এটার আণবিক সংকেত এক। কি এক? আণবিক সংকেত। আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত কিন্তু ভিন্ন। আণবিক সংকেত একই, এবং এটার গাঠনিক সংকেত হচ্ছে এটা, ইথানল। বুঝতে পারছো? এই যেমন এটা এটা গাঠনিক সংকেত হচ্ছে এটা, ইথানল, CH3CH2O6 এভাবে লেখা যায়। আর এটা হচ্ছে ইথার, ডাইমিথাইল ইথার, এটার গাঠনিক সংকেত হচ্ছে এমনি। এমনি এটারে জীবন এমনি লেখন যেত না, আর এমনি টাইম লেখন যেত না, মানে গঠনটা দুইটা ভিন্ন আর কি। বুঝছো? এই জন্য হচ্ছে এরা পরস্পরের ভিন্ন, মানে আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে এদের ধর্ম ভিন্ন। যেমন এটা হচ্ছে ইথানল, মানে এটা হচ্ছে অ্যালকোহল, মদ। বুঝছো? আর এটা হচ্ছে ইথার, ডাইমিথাইল ইথার, মানে এটা হচ্ছে ইথার, এটা হচ্ছে অন্য আর একটা যৌগ। আর এটা হচ্ছে অ্যালকোহল। তো দুইটা কিন্তু দুই দুই শ্রেণীর হয়ে গেছে, এই জন্য এদেরকে বলা হয় আইসোমার। এটা আবার ইয়াতে পড়বা, লাস্টের চাপটায়। বুঝছো? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা মনে রাখো আর কি। এখন আসো, আমরা লাস্ট ক্লাসে যেটা পড়ছিলাম, যে ইউরেনিয়াম কে যে আমরা বলছিলাম না, যে ইউরেনিয়ামকে যদি আমরা নিউটন দ্বারা আঘাত করি, তাহলে দেখো যে কি হইতেছে, থুরিলিয়াম, হিলিয়াম এবং শক্তি উৎপন্ন হইতেছে। টেকটিনিয়াম থেকে দেখাইছে কি হইতেছে। তারপর হচ্ছে আরো কিছু জিনিস দেখে, কুবা 60 ক্যান্সারের কাজে ব্যবহৃত হয়, থাইরয়েড চিকিৎসায় এগুলো হয়, লিকুমিলিয়াতে ফসফরাস 32 হয়, পিসমেকারে ইত্যাদি হয়। আরো কিছু বক্র চক্র জানি এখানে দিচ্ছে, এগুলো বোঝার কিছু না, আমরা এটা একটু 10 মিনিট দিকে দেখি, মানে শেষের গুলাতে কি হয়েছে। খেয়াল করো যে তেজস্ক্রিয় আইসোটোপ, আলফা বিটা নির্গত এগুলো পড়াইছে। রক্তের লিকুমিয়া, হার্টে পেসমেকার বসাতে কোনটা ইউজ হয়? PU 238। ক্যান্সার নিরাময়ে 131, এগুলো হয়। বয়স নির্ধারণ এটা নাই এখানে, কার্বন 14 ব্যবহার করা হয়। কত কার্বন? কত 14। বয়স নির্ণয়ে, মানে জীবাশ্মের বয়স আর কি, একটা মাটির তুলে পড়ে রয়েছে, এটা কতশো বছর আগে, এটা বের করার জন্য কার্বন 14 আইসোটোপ ব্যবহার করা হয়। বুঝতে পারছো? আর বাকিগুলোতে করবা। আর একটা বিক্রিয়া দেখাইছিলাম যে এটার মধ্যে আবার অন্য একটা ইয়াতে আবার দেখাবো, যেমন তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে আর কি, ওই যে ইউরেনিয়াম দিয়ে আঘাত করলে যে ভাইঙা টইনিকে অনেক কিছু কমে, বাকিগুলো তো আসবেই শেষ। দেখো এখানে এগুলোর উদাহরণ টুদাহরণ দেওয়া আছে। এখন হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস নিয়ে যে কাহিনীটি আছে, এটি আমরা পড়বো, টেনশন করার কোনো কারণ নাই। এখন আসো ইলেকট্রন বিন্যাস নিয়ে কি বলছে। যেমন আমরা এল এর মান বের করার সূত্রটা হচ্ছে, এল এর মান হবে দুইটা। একটা হচ্ছে এল এর মান 0 হইব প্রথমে, তারপর হইব N-1। আচ্ছা, এখন আসো, এই এন এর মান যখন 1, তখন এল এর মান কত? 0। N-1 এর মান কত? 0। 0 হইলে এই যে এল এর মান হচ্ছে 0। বুঝতে পারছো কিনা? প্রথমটার ক্ষেত্রে খেয়াল করো, 0। তো 0 তো আর তুমি দুইবার লিখবা না, 0 কি তুমি দুইবার লিখবা? না। এল এর মান হচ্ছে, দেখো এল এর মানে জিনিসটা পড়ে দেখো, এল এর মান হচ্ছে 0 থেকে -1 পর্যন্ত, 0 থেকে N-1 পর্যন্ত এল এর মানটা কি? 0 থেকে N-1 পর্যন্ত। এন মানে কি?
মানে এগুলো মানে ব্রেনে রেখে দিতে হবে। এগুলো তো এমন না যে আমি কইতেছি তুমি শুনতেছো বুঝতে চেষ্টা করতেছি, এমন না। এটা কিন্তু ইন্টারে লাগবে, বুঝতে পারছো? এডমিশন টেস্টে লাগবে, মেডিকেল লাগবে, বুয়েটে লাগবে, সারা দুনিয়াতে লাগবে। মানে এটা তোমার জানতে হইব রোড রেস এই টাইপের। এন এর মান ওয়ান মানে হচ্ছে, বুঝার চেষ্টা করো, এন এর মান ওয়ান এই কথার মানে হচ্ছে প্রধান শক্তি স্তর ওয়ান। এন এর মান ওয়ান এই কথার মানে হচ্ছে কি, প্রধান শক্তি স্তর ওয়ান। ওয়ান। এখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবো কয়টা? দুইটা। এটা তো তুমি যদি এটা যদি তুমি ইয়া দিয়ে লেখো, প্রধান শক্তি স্তর দিয়ে লেখো, তাহলে এন এর মান ওয়ান এভাবে লিখে ফেলছো। প্রধান শক্তি স্তর দিয়ে যখন লেখছো তখন তুমি কি কি লেখছো? এই টেবিলটা লিখেছো। কোন টেবিলটা? এই টেবিলটা। প্রধান শক্তি স্তর দিয়ে হচ্ছে যখন লিখবা তখন এই টেবিল হয়েছে এটা। তোমরা কি বাসায় এই টেবিলটা লিখছিলা আমি যে বলছিলাম? লিখছিলা নি? বা বাসায় প্র্যাকটিস করছিলা নি এটা? না ভাই। তো না প্র্যাকটিস করলে তো সমস্যা। তো এই টেবিলটা বাসায় প্র্যাকটিস করতে হইব। এটা খুবই সিম্পল আর কি। যেমন মনে করো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? যেমন সোডিয়াম দিয়ে একটা উদাহরণ দেয় আর কি। সোডিয়ামের এই যে মনে করো সোডিয়াম দেখো 11। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 11 হয়, তাহলে 11 হইতে গেলে কি হইতে পারে? 2n²। প্রথম খেয়াল করো, 2n²। তাহলে এন এর মান যখন ওয়ান, এন এর মান যখন ওয়ান, তখন তো সে নিতে পারবো দুইটা। তো 2n² মানে 2। তাহলে প্রথম হচ্ছে, দেখো এন এর মান যখন ওয়ান তখন হচ্ছে 2। তো সোডিয়াম তো 11 হয়েছে না? 11 হয়েছে না? এন এর মান ওয়ান দিয়েও সোডিয়ামের কিন্তু ফিল আপ হয়েছে না। তারপরে এন এর মান যখন টু করছি, তখন 2n²। এন এর মান যখন ওয়ান তখন সর্বোচ্চ দাম তখন হচ্ছে দুইটা। এন এর মান যখন টু তখন পাইছি কয়টা? আটটা। আটটা। দেখো তাহলে দুই, তারপর হচ্ছে আট। সোডিয়াম কয়টা? আট দুই 10টা নাকি 11টা? 11টা। তাহলে এন এর মান যখন থ্রি দেবো তখন কি পাবো? মানে তৃতীয় শক্তি স্তরের জন্য একটা ইলেকট্রন যাবো, তখন 18টা। এটা তৃতীয় ইলেকট্রন পর্যন্ত যাবে। 18 পর্যন্ত যাইতে হবে না, এক এক গেলে হয়েছে। তাহলে দুই আট গেছে, তারপরে ওয়ান গেছে এক। দেখো এই জন্য সোডিয়াম ইলেকট্রন বিশটা, প্রথম দুইটা ফিল আপ হয়েছে, তারপর আটটা ফিল আপ হয়েছে, তারপর একটা ফিল আপ হয়েছে। এভাবে ম্যাগনেসিয়াম একটা এইভাবে গেছে। মানে এখানে মূলত কি সূত্র অ্যাপ্লাই হয়েছে ইলেকট্রন বিন্যাস গুলো করার ক্ষেত্রে? 2n² সূত্র অ্যাপ্লাই হয়েছে। কি সূত্র অ্যাপ্লাই হয়েছে? টু টু এন এন স্কোয়ার। হ্যাঁ। এরপরে গিয়া দেখা গেছে কি কিছু কিছু জায়গায় গিয়ে সমস্যা হয়েছে। সমস্যাগুলো কেমন হয়েছে? যেমন যখন 10 হয়ে গেছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যখন এখানে 8 হয়ে গেছে, মানে এখানে 8 হইয়া যখন গেছে আর কি, আবার এম এর মধ্যে যখন 8 হয়ে গেছে, মানে এল এর মান তো 8 হইছে। খেয়াল করে যে এল এর মান 8 হইছে, কিন্তু এম এর মান যখন 8 হইছে, তখন এই আর্গনের ক্ষেত্রে এল এর মানও 8 হইছে, এম এর মানও 8 হইছে। কতদূর পর্যন্ত স্টেবল, এই জন্য আশকোন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। কিন্তু এরপরে যখন পটাশিয়ামে গেছে, পটাশিয়ামে যখন গেছে তখন দেখো কি একটা ঝামেলা লাগিয়ে দিছে। পটাশিয়ামে যাওয়ার পরে এই 8 কিন্তু একটা সুস্থির। 8 জিনিসটা কি? সুস্থির। খেয়াল করো, দুই সুস্থির মানে স্টেবল। 8 কি? 8 কি? স্টেবল। এগুলো কি? স্টেবল। বুঝতে পারছো? এই জন্য সে কি করতেছে, দুইয়ের পরে 8 হওয়ার পরে 8টা স্টেবল হওয়ার কারণে সে আর নো হইতেছে না। নো না হইয়া যেহেতু একটা খালি আছে এই জন্য একে যেতেছে। একটু আগে আমরা এটা ওই দিন একটা গ্রাফ আইকা দেখাইছিলাম, মনে আছে কিনা? হ্যাঁ, একটা গ্রাফ আইকা যে দেখাইছিলাম, মনে আছে কিনা? জি। হ্যাঁ, একটা জি গ্রাফ মনে আইকা, আছে। হ্যাঁ গ্রাফ আইকা দেখাইছিলাম। বুঝছিলাম যে এখানে মনে করো একটা বেঞ্চে 8 জন ফ্রেন্ড বইয়ে গেছে গা, দাপুই দুপুস কইরা। এই যে 6 জন, 7 জন, 8 জন বসে গেছে। আর এটার মধ্যে কি আছে? খালি আছে। তা কাফি কইতাছে তুর এর লগে গেঞ্জা গেঞ্জি করে বসার দরকার কি? 8টা বইয়ে যখন এটা স্টেবল বানাইলেছে, আমি ফালদা কি করি? এই এন শেলের মধ্যে না, আরে এম শেলের মধ্যে না বসে সে বলতেছে হুর এর সাথে গেঞ্জা গেঞ্জি করে এম শেলের মধ্যে আমি বসবো না। না বসে বসে আমি কি করব? আমি যেটা করব, এম শেলে না বসে, যেহেতু এন শেলটা খালি আছে, এন শেলে জায়গা। এভাবে দেখো এই যে এন শেলে যাওয়া শুরু করছে। এন শেলে গিয়ে যখন সে দুইটা করে ফেলছে, দুই কিন্তু আবার স্টেবল, মনে রাখবা। দুই স্টেবল, আট স্টেবল। খেয়াল করছো? তো এন শেলে গিয়ে একটা বইছে কাফি। আর কাফির দেখা দিয়ে তানজিবুল কো না, পুরো হেরার লোকে দেখা দেখি করে বইতাম না, মেয়ে মানুষের সাথে বইতাম না, বোনদের সাথে বসবো না। তো আমি কি করবো? আমি ওই কাফির লোকে, হেও লাভ দেখিয়ে কাফির লোকে বইছি।
ভাই এরা দুজন আবার ফ্রেন্ড হয়ে গেছে। হওয়ার পরে এই যে দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে 2 হইছে। এরপরে যখন আবার নতুন করে আইতেছে, তখন এরা দুজন এমন শক্তিশালী হয়েছে, এরা দুজন তো ফ্রেন্ড, দুই কিন্তু একটা স্টেবল। এ বলতেছে, "এ, তুই আমার লাইন আইতেছিস কেন? আমরা তো দুইজন অলরেডি হয়ে গেছি।" মানে এটা কোথায় এনশেল বলতেছে, আমরা তো দুইজন হয়ে গেছি। তো এখন আমরা তো মোটামুটি একটা স্টেবল লেভেলে চলে আসছি। এখন যখন এরপরে মানে 21 নাম্বার স্ক্যান্ডিয়াম যখন আইতে যাইতেছে, তখন বলছে যে, "এই, তোর না 18 জন নেওয়ার কথা, তুই তো 8 জনের না নিছস। তোর নেওয়ার কথা কতজন? 18 জন। তুই 8 জন নিয়ে এই বেঞ্চ দোল করে রাখছিস কি লেগে? তুই আরো নিতে থাক।" তো হেরে আবার পাঠাইতেছে, মানে 8-এর পরে 9, এরপরে পাঠাইবো 10, এরপরে পাঠাইবো 11, এরপরে পাঠাইবো 12, এবারে পাঠাইতে হবে, কারণ তুই তো 18 পর্যন্ত নেওয়ার কথা। এই জন্য এইভাবে 18 পর্যন্ত নিস। আমার কথাটা কি বুঝতে পারছো? হুম। সবসময় মনে রাখবা, 18 স্টেবল, মানে স্টেবল জিনিসটার একটা শক্তি আছে, স্টেবল জিনিসটার কি আছে? হ্যাঁ, পাওয়ার শক্তি আছে। শক্তি। মনে করো 500 টাকার একটা নোট আর 499 টাকার নোটের মধ্যে সৌন্দর্য কোনটা? 500 অনেকে টাকা। ভাঙতি মুংতি লইয়া তুমি মনে করো 499 লইয়া মনে করো 1 টিকা 2 টিকা পয়সা লইয়া দাঁড়াইছো, আর একজন একটা চকচকে 500 টাকার নোট নিয়ে দাঁড়াইছে, তো একটা বেশি স্টেবল না। এই জন্য 2, 8, 18 এগুলো কি স্টেবল? এগুলো কি স্টেবল? সবসময় চাইবো হয় 2 বানাইতো, নাহলে চাইবো 8 বানাইতো, নাহলে চাইবো কি বানাইতো? 18। 18। 18 বানাইতো, 18। বুঝতে পারছি না? এই নিয়মে এদের এই ইলেকট্রন বিন্যাসটা হয়েছে। এই ইলেকট্রন বিন্যাসটা কাজে লাগবে তুমি ডিজাইন করার সময়, কক্ষপথ ডিজাইন করার সময়। এখন যদি বলে তোমাদেরকে, সমত দিতে থাকে, যদি বলে যে ক্যালসিয়াম আঁকো, কি আঁকতে বলে? ক্যালসিয়াম। তখন কি করবা? শুনতেছো আমার কথা? জি স্যার। যদি বলে ক্যালসিয়াম আঁকার লাগা, তখন কি করবা? এই প্রথমটা, ক্যালসিয়াম। দেখো একটু বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে মনে করো নিউক্লিয়াস, বুঝছো? এরপরে হচ্ছে একটা কক্ষপথ। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি, মানে আগের নিয়মে যদি আঁকতা আর কি, তুমি এগুলো পারো জানি না, 9-এর যারা আছে এরা লাগে একটু কঠিন মনে হইব। আচ্ছা, প্রথমে সোডিয়াম ডাইকে দেখায়। সোডিয়াম ডাইকে দেখায়। সোডিয়ামের কত? 2, 8, 1 না? 11 যেহেতু, সোডিয়ামের কত? 11 না? 2, 8, জি স্যার। 1। 1। তাহলে 2, 8, 1 যদি হয়, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে ঘটনাটা কি হইব? প্রথমটা তো হচ্ছে 2টা, প্রথমটা কয়টা? 2টা। 2টা। এরপরটা 8টা, এরপরটা কয়টা? একটা। 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 আচ্ছা ঠিক আছে। এখন আসলে আমরা একটু খেলাধুলা করি। কোনটা জানে আও, এটা দিয়ে আয়। দেখো, প্রথমটা তো হচ্ছে 2টা, এরপরটা তো হচ্ছে 8টা, তা এরপর একটা। এরপরটা তো হচ্ছে একটা। এটা আমরা আর কি আঁকছি? সোডিয়াম। কি আঁকছি? সোডিয়াম। সোডিয়াম। এখন যদি আমরা বলতো সোডিয়ামের জায়গায় ক্লোরিন আঁকো, ক্লোরিন, ক্লোরিনের কত? 17। ক্লোরিনের কয়টা? 17টা। 17টা। তাহলে কি লিখলাম? 2, 8, 7। 2, 8, 7, কারণ তৃতীয় শক্তি স্তর কয়টা পর্যন্ত যেতে পারবো? 18টা পর্যন্ত যেতে পারবো, 7 এনে হয়েছে। তাহলে কি তুই তো তখন তো এখানে একটা বাড়াই দিলাম হইলে, এখানে একটা বাড়াই দিলাম হইলে, এখানে 2টা করলাম হইলে, আর এখানে কয়টা? একটা। একটা। এটা মূলত কার? সোডিয়াম না, কিন্তু এটা কি? ক্লোরিনের। এটা হচ্ছে ক্লোরিনের, ক্লোরিনের, বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে ক্লোরিনের, বুঝছো? ওকে। এখন তো কোথায় সোডিয়াম না ক্লোরিন না, আসবা হচ্ছে ক্যালসিয়াম। কি একবা? ক্যালসিয়াম। ক্যালসিয়াম। ক্যালসিয়ামের কত? 20টা, ঠিক না? তো 20টা যেহেতু হুম। জি হচ্ছে স্যার। 2, 8, খেয়াল করো, 2, 8, তারপরে এটা বুঝার চেষ্টা করো, 2, 8 এর পরে কিন্তু 8 হইতো না, এটা হইতো 10। তারপরে কয়টা? 2টা। 2, 8, 10, 2। 10 কেন হয়েছে? কারণ এই জায়গাটা 2 হয়ে স্টেবল হয়েছে, স্টেবল হয়ে তারপর এটার মধ্যে আছে। আর পটাশিয়াম যদি হইতো এটা কি? 19টা। কি হইতো? তাহলে 12টা হয়ে যায়। না, 22টা 12টা হয়ে তো, যায় না? হ্যাঁ, 12টা 22টা তো, হয়ে যায় না এখানে? না তাহলে কত হইব? এখানে 8 হবে না?
10-এর আট জায়গায়? হবে, 8 হবে, 10 হবে না। আমি মাঝে মাঝে ইচ্ছা করে ভুল লিখি, তোমরা ধরতে পারো কিনা দেখো। এখানে কি, এখানে হবে 8। যদি পটাশিয়াম হয় তাহলে কি হবে, 2 8, আমি বলতাম না, ভুল লিখতাম না, সঠিক দিলে ইয়ানে কত হইব কো, 2 8 8 গ্যাপটা হবে। 8 হইব। স্ক্যান্ডিয়াম যদি হয় কত হইব? 2 8 8 3। ভেরি গুড। বুঝছো কিনা? 2 8 8, এটা কত, ভুল হয়েছে। 3। এটা কিন্তু এই দেখো, যে 3 বলছে সে কিন্তু ভুল করে ফেলছে, ডাব্বা মেরে দিছে, ডাব্বা ডাব্বা। আমি বলছিলাম কি যে 2 হচ্ছে সুস্থিত, 2 8 18 এগুলো কি স্টেবল, এগুলো কি স্টেবল বা সুস্থিত, এগুলো কি সুস্থিত। বুঝলে? তিন, 3 হওয়াটা কঠিন, 3 হওয়াটা কি, তৃতীয় শক্তি স্তরে 3 হওয়াটা কঠিন, বারবার বোঝার চেষ্টা করো। তৃতীয় বা চতুর্থ শক্তি স্তর 3 হওয়াটা কি কঠিন। তাহলে এখানে কি হইব, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে সঠিকটা কি হইব, 2 8 9। 2। কি হইব? 2। বুঝতে পারছো কিনা? এখন আর এটা আঁকি, আঁকলে কেমন হইতো দেখাও। এটা আঁকার চেষ্টা করি, এটা একটু মুছি মুছে একটু সাইজ টাইজ করার চেষ্টা করি। একে। ইডারে, এই যে আমি এখন যেটা আঁকছি এখানে, ইডারে আমি কি বানাবো, পটাশিয়াম বানাবো। তো পটাশিয়াম বানাই দিলে কি করতে হবে, এই এটা দেখো, এটা যদি পটাশিয়াম বানাই, আরেকটা সার্কেল আমাকে নিতে হবে, নিয়ে আরেকটা সার্কেল নিলাম। মা মাসুদ, কি বলতে চাচ্ছ বন্ধু? রাইট, আমি একটা সার্কেল নিতে যাচ্ছি। আল্লাহ, আরেকটু উপর থেকে শুরু করবো, সুন্দর না কেন? হুম, আর একটু বেশি জায়গা নিয়ে শুরু করো। পুরো তো সুন্দর করে যেতেছে, সব বান্দর হয়ে যেতেছে এখন দেখো। আমি যদি এটা যদি পটাশিয়াম বানাইতে চাই, খেয়াল করো, আমি একটা খেলা খেলবো, সুন্দর একটা খেলা, তোমরা পছন্দ করবে ওরে। তো পটাশিয়াম যদি বানাইতে চাই, তাহলে এই সার্কেলটা এখন দেখো, এটা তো এখন 3 নাম্বার সার্কেলটা 8টা হয়েছে, হয়েছে কিনা? দেখো, তিন জি নাম্বার স্যার। সার্কেলটা 8টা হয়েছে, আর 4 নাম্বার সার্কেলে কি হইব? আমি এটা অন্য কালার দিতেছি, টেনশন করো না। 4 নাম্বার সার্কেলে একটা অন্য কালার দিলাম, যে নীল কালার দিলাম। এ হচ্ছে 4 নাম্বার সার্কেলেরটা। বুঝছো কিনা? এটা কে এখন হয়েছে, এটা কি হয়েছে এখন, পটাশিয়াম। কি হয়েছে এটা? পটাশিয়াম। পটাশিয়াম। এখন যদি আমি ক্যালসিয়াম দিতাম তাহলে কি করতে হইব, এখানে না আরেকটা যোগ করতে হইব। এখন এটা কি হয়েছে, ক্যালসিয়াম। বুঝতে পারছো কিনা? বা এই যুগটা আমি এখানে না কইরা যুগটা একটু এদিকে করে দিই, আর একটু দেখতে সুন্দর লাগবো। অন্য একটা কালার দিয়ে দিই তাহলে, আরো ভালো লাগবে। তো এদিকে একটা ইলেকট্রন দিচ্ছে, এদিকে একটা ইলেকট্রন দিচ্ছে। এটা হচ্ছে, এটা এখন কি হয়েছে, ক্যালসিয়াম হয়েছে। বুঝছো? কিন্তু এখন যদি স্ক্যান্ডিয়াম বলে তখন আমি কি করব, স্ক্যান্ডিয়াম যখন বলবো তখন কি করব, মনে করি স্ক্যান্ডিয়ামের কালারটা হচ্ছে সবুজ, যদি স্ক্যান্ডিয়ামকে আঁকতে বলে তখন আমি কেমনে আঁকবো? তখন কি আমি 4 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন ঢুকামু, নাকি এখানে ঢুকামু, তিন তিন নাম্বারে? নাম্বার শক্তি স্তরে। এই দেখো, স্ক্যান্ডিয়াম যখন বলবো আমি 3 নাম্বার শক্তি স্তরে একটা ইলেকট্রন ঢুকাইছি। বুঝতে পারছো কিনা? হ্যালো? এর মধ্যে জি সবচেয়ে স্যার। ব্যতিক্রম, হ্যাঁ, এই আঁকাটা কিন্তু পারতে হইব। তুমি যদি আঁকাটা না পারো, যেমন এখানে 2টা ব্যতিক্রম আছে, এটা হচ্ছে কুপার আর এটা হচ্ছে জিন। ঠিক আছে, দেখো কুপারেরটা কেমন হওয়ার কথা আর কেমন হইতেছে দেখো, আমি একে দেখে এইভাবে তোমাদেরকে দৈরা দৈরা সারা জীবন শিখাইবে না কেউ। এটা মাথায় রাখবা, টিচারের কাছে তো প্রাইভেট করে টাকা দিয়ে চলে আসবা, সবাই কেমিস্ট্রি পড়ছো করবা, কেন এটা চেঞ্জ হইতেছে এভাবে, মানে আমি অনেক কিছুই পড়াই নাই, মানে আরো অনেক ডিপলি পড়ানো আছে। পড়াইতে গেলে এই জন্য শিখো, মানে না শিখলে বলবো যে শিখি নাই, পড়া আমার গেলে বা তুমি যে কিতাব পড়াইছে কিছু বুঝে নাই। কুপারের ক্ষেত্রে দেখো, ইলেকট্রন বিন্যাসটা নর্মালি কেমন হওয়ার কথা, নর্মালি ইলেকট্রন বিন্যাসটা এমন হওয়ার কথা ছিল। দেখো,
মানে যে নিয়ম আর কি, নিয়মে যদি আমরা আঁকতে যেতাম কুপারটারে লাল দিয়ে এক, হ্যাঁ, লাল দিয়ে একে, দুই, কুপারের হচ্ছে 29, কুপারের কত? 29, ঠিক আছে? 29। 29 তাহলে কি হবে, 2 হওয়ার কথা। দেখো এটা নিয়ম অনুসারে 2 হওয়ার কথা, তারপরে কত, 8 8 হওয়ার হওয়ার কথা। কথা। আমি জায়গাটাতে একটা গ্যাপ রাখলাম, আর পরেরটা হইব ধরলাম 2, এখানে কত হওয়ার কথা? খেয়াল করো। 29। 17, 8। 17 হওয়ার কথা, কত হওয়ার কথা? আমার কথা শুনতেছো? এখানে কত হওয়ার কথা? 17। আসলে কি 17 হবে? না। ব্যাপারটা বুঝার চেষ্টা করো, 8। আসলে 17 হবে না। কেন হবে না? একটু বুঝার চেষ্টা করো। 2 স্টেবল, 2 স্টেবল কোথায়? 4 নাম্বার শক্তি স্তরে 2 স্টেবল, কিন্তু 17-র তুলনায়, 17-র তুলনায় এবং 2-এর তুলনায় 18 অনেক বেশি স্টেবল, ঠিক না? জি তৃতীয় স্যার। শক্তি, তৃতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরে এন এর মান যখন 3, তখন কে, এল, এম শেল এর মান কত? এম এর মান কত? 18 না? হুম। জি স্যার। তাহলে এন শেলের মানে এম শেলের এন, এন এর মান 3-তে, এন এর মান 3-তে সবচেয়ে সুস্থিত সংখ্যা কত? 18। 18। এন এর মান 3-তে সবচেয়ে সুস্থিত সংখ্যা কিন্তু 18, এবং এই 18টা এত বেশি সুস্থিত যে, আবার এটা যদি 32 হইতো, এটা 2 না হয়ে যদি এটা কত হইতো, 32। এই কথাটা যদি 2 না হয়ে যদি এসআই নাম্বারটা 32 হইতো, তাহলে কিন্তু এটা 17 হইতো। বুঝছো কিনা? এটা তো 32 না, এটা কত? 2। 2। এন এর মান যখন 4, এন এর মান যখন 4, তখন হচ্ছে কে, এল, এম, এন, এন হচ্ছে 32, 32 হচ্ছে অনেক বেশি সুস্থি। বুঝতে পারছো? এটা 32 তো না, জি মানে স্যার। 32 হচ্ছে তার হচ্ছে ব্যালেন্সেবল, মানে তার পছন্দের ভালোবাসার মানুষই হচ্ছে 32। তো তার ভালোবাসার মানুষ যখন হইবো, হ্যাঁ তো হেরে ধরে রাখতে চেষ্টা করলো, তো হের ভালোবাসার মানুষ তো 2 না। 2 স্টেবল ঠিক আছে, বাট এটা তার ক্ষেত্রে না। বুঝতে পারছো কিনা? আর তার ক্ষেত্রে তার পছন্দের সুস্থিত জায়গা, তার মানে উম মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, ঠিক আছে, তো তার নিরাপদ জায়গা হচ্ছে 18। বুঝতে পারতেছো? তো এই তার ভালোবাসা নিরাপদের আশ্রয়ের জায়গা হচ্ছে 18, এই জন্য এটা 2 হোক, যখন সে 17 যাইবো গা, এরপরেরটা মানে এর আগেরটা 17 হইব, ঠিক আছে, কারণ তখন দুই দুই ছিল, কিন্তু এখানে গিয়ে আর সে 17 হইতো না, মানে 16-র পরে আছে না, এর আগেরটা 16 হইব, এটা ঠিক আছে, কিন্তু যখন 17 যাইবো তখন আর এটা হইতো না, এটা তখন কাটা যাবো গা। একটা কি কিব, এই 2-এর থেকে একটা ইলেকট্রন সে টান্দা লই করবো, লই করবো, এই আমি আর এখন এই এই দুষ্প্রাপ্য লেভেলে থাকতে যেতেছি না, এত আনস্টেবল, 17-র মতো আনস্টেবল জায়গাতে আমি থাকতে চাই না। তুই একটা এই দুই দুই থাকার দরকার না, তুই আমার কাছে একটা দিয়ে দে, দিয়ে আমি ব্যালেন্স হয়ে যাই। তখন সে কি করবো, ব্যালেন্স হয়ে যাবে, স্টেবল হয়ে যাব। সে কি হয়ে যাব? স্টেবল হয়ে যাব। এই স্টেবল হয়ে স্টেবলটাকে যাবে। বলে পূর্ণ। এই স্টেবলটাকে কি বলে? পূর্ণ। পূর্ণ। এই স্টেবলটাকে বলে পূর্ণ। বুঝতে পারতেছো? এখন দেখো জিঙ্কের ক্ষেত্রে, এটি আমি আরো পড়ামো ডিটেলস, টেনশন করার কোনো কারণ নাই। জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে 30। বুঝতে পারছো? এটার ক্ষেত্রে আর ঝামেলা হইতো না। তখন কি বল, 2, 8, 18, তারপর কত, 2। বুঝছো কিনা? 2, 8, 18, 2, এটা জিঙ্কের ক্ষেত্রে কি 30। এখন যদি আমাকে বলে কুপারটা আঁকার জন্য, তাহলে কুপারটা কেমনে আঁকবা? এটার মধ্যে দিবা একটা, আর এটার মধ্যে দিয়ে দিবা কয়টা? এই 3 নাম্বারটার মধ্যে দিয়ে দিবা কয়টা? কুপার যদি আঁকতে বলে 4 নাম্বারে দিবা একটা, আর এই 3 নাম্বারটার মধ্যে আরো কয়টা আঁকবা? খেয়াল করো। 4 নাম্বারটার মধ্যে আরো 18টা আঁকবা, মানে 8টা আছে, আরো কয়টা আঁকবা? 10টা আঁকবা। আরো কয়টা আঁকবা? আরো 10টা। 4টা। টোটাল 18টা আঁকবা। বুঝতে পারছো? এখন দেখো 18টা হয়েছে। 6টা, 12টা, 12 আর 16টা, আরো 2টা আঁকতে হবে, 18টা। এই এখন এটা কিসের স্ট্রাকচার হয়ে গেছে? মনে করি এই কোপারের। সবুজটা মানে এটা নাই, এটা নাই আর কি, মানে এই এই বেগুনিটা নাই, তো এটা হচ্ছে কুপার। আর যদি বেগুনিটা সহ থাকে, মানে
মানে এই দুইটা যদি থাকে তাহলে স্যার সেভেন এটা জিঙ্কের। জিঙ্কের স্ট্রাকচার হয়ে গেছে। বুঝতে পারছো কিনা এটা কেমনে আঁকছি? আর যদি একটা না থাকে, যদি আমি একটা মুচ্ছা দিই রাবার দিয়া, ঠিক আছে, তখন কি হবে? এটা উপর স্ট্রাকচার, এটা একটা স্ক্রিনশট দাও। তা আঁকাটা পারবা কিনা? জি স্যার। এখন সর্বশেষ ইয়ার দিকে জিঙ্ক যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে, জিঙ্ক যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি দিব? জিঙ্ক টু মাইনাস, দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে জিঙ্ক টু প্লাস, কি হইব? জিঙ্ক টু প্লাস। প্লাস। এই যে দেখো জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে হয়েছে জিঙ্ক টু প্লাস। তখন আকারটা কেমন হয়? তখন চতুর্থ শক্তি স্তর থেকে দুইটা ইলেকট্রন চলে যাবে, এই চতুর্থ দুইটা যাবে খালি, বুঝছা দি? বুঝছো? তখন হয়ে যাবে এটা। বুঝছো কিনা? তখন চতুর্থতে কি 4 নম্বরে কুস্তা আছে? মানে এনশিলি কি কিছু আছে? না। না। ভেরি গুড। ওকে, এখন আমরা আবার নতুন লেভেল যাই। এখানে গেলে একটা যায় মাঘ বোমা একবারে হিজিবিজি হিজিবিজি, আরো হিজিবিজি আরো হিজি। আচ্ছা, এটা এটা কেটে ফেলি, হ্যাঁ? একজন একটা স্ক্রিনশট দিয়ে নাও, তারপর কেটে ফেলবো। এভাবে কেউ স্যার যদি এই বইটা, হ্যাঁ, স্যার এই টপিকটা নাকি? মানে এই লেখাগুলো আর কি পরে তোমাদের নোট করতে কাজে লাগবে। ঠিক আছে। নোটটা বিয়ে গেছে, ক্লাসের টাইম শেষ। হ্যালো। আচ্ছা, ক্লাসের টাইম শেষ হইলেও পড়ানো শেষ করা যাবে না। আচ্ছা, এটা শেষ করে দিলে, হ্যাঁ। আচ্ছা, হ্যালো, আমাকে শোনা যায়? জি জি স্যার। স্যার। আচ্ছা, দেখো এখানে একটা কথা বোঝার চেষ্টা করো, এই আঁকা কি করো না। দেখো ইলেকট্রন বিন্যাস যদি আমরা খেয়াল করি আর কি, দেখো এখানে যে জিনিসটা নিয়ে ওনারা টেনশন করতেছে, মানে এটা আমি তো তোমরা একভাবে বুঝাই দিয়েছি, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা এইভাবে বুঝার নাই। তারপরে আমি বুঝাইছি যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। এটা হচ্ছে 19 পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা, বুঝছো কিনা? হ্যালো, খেয়াল করো, এই যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা হিসাবে এখানে কত হওয়ার কথা? কে 2 8, মানে কি হওয়ার কথা? 2 8। তারপরে 9 হওয়ার কথা। 9 কি হয়েছে? মানে 3 নাম্বার শক্তি স্তরে থাকার কথা না থেকে সে কোথায় চলে গেছে? 4 নাম্বার শক্তি স্তরে চলে গেছে। কোথায় চলে গেছে? 4 নম্বর শক্তি স্তরে। ওই যে কাফি লাফ দিয়ে গিয়ে পাশের বেঞ্চে বয়ে গেছে গা, পটাশিয়াম আর কি। আর কুপারের ক্ষেত্রে খেয়াল করো এখানে ঘটনাটা কি করছে। এখানে যেটা হওয়ার কথা, এটা হওয়ার কথা হচ্ছে 2, মানে এখানে হচ্ছে তানজিবুল কি কোথায় থাকার কথা? কাফির সাথে 4 নাম্বার বেঞ্চে থাকার কথা। হে 4 নাম্বার বেঞ্চে না থেকে হে কি করছে? ফালদা ইয়ানা করছে, বুঝছো কিনা? 4 নাম্বারে যায় আবার সে কি করছে? 3 নাম্বারে চলে আসছে, 4 নাম্বার থেকে হে 3-এ চলে আসছে। বা হে 3-এ না আসতে চাইলো, ইহানে যে 17 জন হের বন্ধু বান্ধব ছিল, বুঝছো কিনা, হেরে টান দিয়া ইহান থেকে লই ঘুরছে জানো। এই ব্যতিক্রমটা কেন করছে? কোশ্চেনটা কি তা বুঝছো কিনা? এই দুইটা জায়গায় কি হয়েছে? এটা ব্যতিক্রম করছে না? একটা হচ্ছে তৃতীয় শক্তি স্তরে থাকার কথা, সে চলে গেছে কোন শক্তি স্তরে? চতুর্থ শক্তি স্তরে। আরেকটা হচ্ছে 17 থাকার কথা, এটা হয়েছে 18। কেন হয়েছে? এটা হচ্ছে কোশ্চেন। এই কথাগুলো এরা এখানে কইতাছে দেওয়া, এরা অনেক সুন্দর ভাবে কইতেছে। এরা কি কইতেছে আমি তোমাদের একটু করে শোনাই। কেন উপশক্তি স্তর জানা দরকার, প্রধান শক্তি স্তর দিয়ে কেন ব্যাখ্যা করা যায় না? ঠিক আছে, দেখো ওনারা এখানে এই কথাগুলো বলতেছে যে হিলিয়ামের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা 2, এর কে শক্তি স্তরে প্রবেশ করবে, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। এই জন্য এটা কে শক্তি স্তরে 2টা ইলেকট্রন প্রবেশ করবে। আর এল শক্তি স্তরে কয়টা ইলেকট্রন প্রবেশ করবে? একটা। দেখো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, এই জন্য কে শক্তি স্তরে 2টা দিয়ে ফিল আপ হয়ে গেছে।
কিন্তু লিথিয়ামের যেহেতু তিন, তাহলে কে শেলে যাবে দুইটা, আর এল শেলে যাবে কয়টা, একটা। বুরনের হচ্ছে পাঁচ, তাহলে কে শেলে যাবে দুইটা, এল শেলে যাবে তিনটা। এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে সমস্যা নাই। সমস্যাটা কই হইতাছে, সোডিয়ামের 11, তাহলে কে শেলে দুইটা, এল শেলে আটটা, আর বাকিটা কই যাবো, একটা যাবে এম শেলে, এই হানো নিয়ে সমস্যা নাই। হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত যে নিয়মে ইলেকট্রন বিন্যাস করা হয়ে রয়েছে, এটা পর্যন্ত ঠিক আছে। কিন্তু ব্যতিক্রমটা শুরু হয়েছে কারে দিয়া, পটাশিয়াম। পটাশিয়াম দিয়া। পটাশিয়াম। পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা, ঠিক আছে, এম শক্তি স্তরে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 18টা, এটা আমরা সবাই জানি। কিন্তু পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা, ঠিক আছে, 19তম এবং 20তম শক্তি স্তর অপূর্ণ রাখায়, ঠিক আছে, হ্যাঁ, তৃতীয় চতুর্থ শক্তি স্তরকে, মানে শক্তি। তৃতীয় শক্তি স্তর তার 20 মানে 18 পর্যন্ত গেছে না, তৃতীয় শক্তি স্তরটাকে অপূর্ণ রাখায় সে কি করছে, চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করছে। আবার স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 19তম ইলেকট্রনটি 20তম শক্তি স্তরে যাওয়ার পর 21তম ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে আবার চলে আসছে। মানে বুঝতে পারছো কিনা, 20তম ইলেকট্রনে চতুর্থ যাওয়ার পরে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কি করছে, 21তম ইলেকট্রন আবার তৃতীয় শক্তি স্তরে চলে আসছে। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা 19 থেকে পরবর্তী মৌলগুলো হ্যাঁ, চতুর্থ প্রধান শক্তি স্তরে দুটি করে ইলেকট্রন গ্রহণ করে তৃতীয় প্রধান শক্তি স্তরে এম এ প্রবেশ করছে। মানে দুইটা যখন ফিল আপ হয়ে গেছে গা, মানে এন এ গিয়ে যখন দুইটা ফিল আপ হয়ে গেছে গা, তখন তারা কি করছে, এম এ প্রবেশ করা শুরু করছে। কোথায় প্রবেশ করা শুরু করছে, এম এ। এই কথাটা বলতে যেতেছে যে দুইটি করে এন শক্তি স্তরে দুইটা করে পূরণ করার পরে তৃতীয় প্রধান শক্তি স্তর আবার এম এ প্রবেশ করা শুরু করছে। আবার ক্রোমিয়ামের মধ্যে যে বিশেষ ব্যতিক্রম দেখা যাইতেছে, তাহলে বোঝা যাইতেছে যে প্রধান শক্তি স্তর দিয়া, মানে কে শেল, এল শেল, এম শেল, এন শেল দিয়া এই ইলেকট্রন বিন্যাসের ব্যাখ্যা করা যাইতেছে না। কি করা যাইতেছে না, ইলেকট্রন বিন্যাসের ব্যাখ্যা করে দিতেছেন। ব্যাখ্যা করা যাইতেছে কেন, ফেসলে কে দিতেছে কেন। তো এই জন্য কি করতে হইব, উপশক্তি স্তর ধারণাটা আইছে কই থেকে, এসপিডিএফ জিনিসটা আসছে। এই জন্য আসছে তোমার এসপিডিএফ। এখন এসপিডিএফ সম্পর্কে কি বলা হইতেছে, এখন একটু ব্রেক দিতে হবে, বুঝছো। 9:26 বাজে, তো 5 মিনিটের একটা ব্রেক দিই, হ্যাঁ। কেউ লিভ নিও না। আমি হচ্ছে নিউ ইয়াটা কে আছে, সবাই আসো না। হ্যালো, আমাকে শোনা যায়? হ্যালো। জি জি শোনা জি যাচ্ছে। স্যার। জি হ্যাঁ, স্যার। হ্যাঁ, আমরা শুরু শুরু করে দিয়েছি, হ্যাঁ, টেনশন করার কোনো কারণ নাই। দেখো, মজার জিনিস, এটা তোমার আবার ইন্টারে কাজে লাগবে আর কি। উপশক্তি স্তরের ধারণাটা দেখো, খুবই সিম্পল আর কি, মানে বই পাওয়ার কোনো কারণ নাই। এন এর মান যখন 1, খেয়াল করো, তখন দেখো এল এর মানটা হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। মানে এল এর মানটা বোঝার চেষ্টা করো, এল এর মানটা হচ্ছে 0 থেকে n-1 এর পর্যন্ত। তো এন এর মান যখন 1, তখন এল এর মান কত, 1s। এন এর মান যখন 2, তখন এল এর মান কত, 0 1 2s 2p। এন এর মান যখন 3, তখন এল এর মান কত, 3s 3p 3d। এন এর মান যখন 4, বুঝতে পারতেছো, তখন অরবিটাল কত, 4s 4p 4d 4f। এই হ্যাঁ, জিনিসটা বুঝছো, বুঝছো কিনা, মানে এন এর মান যখন 4, মানে প্রথম সংখ্যাটা ওই এন এর মান অনুসারে হবে। দেখে, এন এর মান 1 তাহলে 1s, এন এর মান 2 মানে 2s 2p। আর পিটা হইতেছে কিসের ভিত্তিতে জানো নি, এই জিরোর জন্য হচ্ছে এস, আর ওয়ান এর জন্য কত, পি। আর এন এর মান 3 মানে হচ্ছে 3s 3p 3d। 2 মানে হচ্ছে 2s 2p, মানে এই প্রথম সংখ্যাটা 2s। এন এর মান 4 মানে হচ্ছে 4s 4p 4d 4f। বুঝছো কিনা। আর 5 হইলে কি হইতো, 0 1 2 3 4। বুঝছো কিনা, এরকম 5টি অরবিটাল থাকবে, কিন্তু 4s 4p 4d এই 4f পর্যন্ত কি শেষ, ইয়ে আর কি। 5টা হইলে যাইতো আর কি, 4টি ইলেকট্রন পরবর্তী ইলেকট্রন আর দেওয়া হয় না আর কি। 6 8 হইলো সত্যি, মানে এটা যদি 5টাও হইতো তাহলে কি হইতো, মানে 5টা যদি হইতো তাহলে কি হইতো, 5s, এর মান 5 হইলে আর কি, 5s 5p। হ্যালো, তারপর কি হইতো, 5d, তারপর কি, সরি, 5F। 5f, তারপর যে আরেকটা থাকতো এটা বাইরে হইতো আর কি। 5f এর পরে কত হইতো, 5g হইতো।
বুঝছো কিনা? এন এর মান যদি 6 হইতো তাহলে কি হইতো? 6s, 6p, 6d, 6f, তারপর কত 6g, 6h। হ্যালো, তখন এটা কি হইতো? 6h পর্যন্ত হইতো, হইতো কিনা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন এই জিনিসটা তো বুঝতে পারছো নাকি? এটা নিয়ে কোনো সমস্যা আছে কারো? না। আর এখন দেখো, এটা হচ্ছে এন, তো এটা হচ্ছে তোমার মানে এটা হচ্ছে একটা দিয়ে বের করছে, আর প্রতিটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত হইব? এটা হচ্ছে তোমার অরবিটালটা কেমনে বের করবে, এটা হচ্ছে অরবিটাল। ঠিক আছে, যে অরবিটালের প্রতীক 1s, 1s, 1p। প্রতিটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা কেমনে বের করবে? এটা হচ্ছে 2 × 12 + 1 এই সূত্র দ্বারা। ঠিক আছে, ওয়ান এস যখন 1s এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টা হইব? দুইটা। কারণ দেখো এল এর মান কত? 0। 2 × 0, আমি এটা কইরা দেখাইতেছি তোমাদেরকে। মানে প্রতিটা অরবিটালে কতটা ইলেকট্রন নিতে পারবো? এটা হচ্ছে সূত্রটা কত? 2 12 + 1। মা প্লাস নেয় না কেন? ভালো বের হয়। 2 12 + 1, এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা যদি এই সূত্র অ্যাপ্লাই করি, দেখো 2 12 + 1 হলে এল এর মান কত? ওই যেখানে আছে সূত্রটা, প্রথম ক্ষেত্রে এল এর মান কত? 0। তাহলে 0 × 2 কত? 0 প্লাস কত? 1। তাহলে 0 + 1 মানে 1, 2 ও 2, তাহলে প্রথমটা 2 হয়েছে কিনা? হুম। জি আবার স্যার। খেয়াল করো, এখানে এল এর মান কত? 0। তাহলে এল এর মান যখন 0 তখন কত? 0 + 1 তখন যখন দুইটা। দ্বিতীয় ক্ষেত্রে কত? 2s এর ক্ষেত্রে কত? সর্বোচ্চ ধারণ ক্ষমতা দুইটা। এখন পি এর ক্ষেত্রে এন এর মান যখন 1, তখন পি এর ধারণ ক্ষমতা কয়টা? পি এর ধারণ ক্ষমতাটা খেয়াল করো। 2 × কত? 12। 2 × 1, এল এর মান 1, খেয়াল করো। 2 × 1 + 1, তাহলে 2 ও 2, আর হাতে রেখে কত? 3। 3 দুগুণে কত টোটাল? 6 না? 2 ও 2, বুঝছো কিনা এটা? এই যে 12 + 1 × 2, তাহলে এখানে এল এর মান কত? 1। তাহলে 2 কত হইব? 2। 2 × 1 মানে কত? 2 + 1 কত হয়েছে? 3। 3 এর 2 দিয়ে গুণ করলে কত হইব? 6। 2 × 3 হচ্ছে 6। এই জন্য দেখো এটার মান হচ্ছে 6। তাহলে দেখো পি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টা তানজিবুল? পি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টা? 6টা। পি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টা? 6টা। 6টা। এই জন্য আমরা দেখো P6 লিখি। কি লিখি? P6। দেখো এন এর মান যখন 1, এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 2টা, এই জন্য এটা হচ্ছে S2। কিন্তু এন এর মান যখন 2, তখন এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2টা, আর পি এর ধারণ ক্ষমতা কয়টা? 6টা। তাহলে S2 আর P6 দুইটা মিল্লা কত হয়েছে? 8টা। দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধরতে পারে কয়টা? 8টা। 8 মিলছে কিনা? ওই যে আমরা বলছিলাম 2n² দিয়ে যে 8। দেখো এখানে দুইটা হচ্ছে কার? এস এর, এই যে প্রথম ক্ষেত্রে। আর এই 6টা কার? পি এর। তাহলে এই দুইটা মিললে কয়টা হয়েছে? 8টা। মানে এন এর মান যখন 2, তখন S2 কি হইতেছে? S2P6, বুঝছো কিনা? এন এর মান যখন 2, তখন আমরা পাইতেছি কত? S2P6 মানে 8টা, এন এর মান 2 এর ক্ষেত্রে। এখানে আসো, এন এর মান যখন 3, 3 এর ক্ষেত্রে এস এর সবসময় ধারণ ক্ষমতা সর্বোচ্চ করে হইব। এল এর মান যখন 0, তখন এস এর মান কত? 2। এন এর মান যখন দেখো, তারপরে দেখো তখন আবার এল এর মান যখন 1, কারণ এল এর মান তো এখানে, এন এর মান যখন 3, তখন এল এর মান আইব 3টা। এল এর মান কেমনে আইছে 3টা? এল এর মান হচ্ছে n-1, n-1। তো প্রথম হচ্ছে 0, 0, তারপর 1, তারপরে কত? 2। দেখো প্রথম দুইটা তো, প্রথমটা 0, 0, এরপরটা কত? 1। 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, এরপরটা কত? 2। 3 এর থেকে 1 বিয়োগ করলে কত? 2, শেষেরটা হচ্ছে 2। এল এর মান হচ্ছে 3টা। এটা যদি না বুঝো আর উপরে যায়।
এই জিনিসটা তো বুঝছো যে এই যে এন এর মান 3 হলে এল এর মান তিনটা, 0 1 2। এন এর মান 4 হলে এল এর মান 4টা, 0 1 2 3। এটা কইতে আইছে এই যে L-1 n ইজ ইকুয়াল টু L-1, এই সূত্র থেকে আইছে। এখন খেয়াল করো যে ঘটনাটা ঘটতেছে আর কি। ঘটনাটা হচ্ছে যে এই জন্য যখন 2 আইছে তখন তো এস আইছে, পি আইছে। তো এস এ তো তুমি জানো দুইটা নিতে পারে সর্বোচ্চ S2, এই যে দুইটা S2। পি নিতে পারে কয়টা? 6টা, P6। আর ডি নিতে পারে কয়টা? দেখো তুমি বসা সূত্রের মধ্যে দেখো পাই যাবে 10টা। 10টা কেমনে আয়? 2 ইন্টু 2 যোগ হচ্ছে 1। তো 2 ইন্টু 2 কত? 4। আর একে কত? 5। তাহলে 5 দোকানে কত? 10। অর্থাৎ এই এল এর মান যখন 2, তখন দেখো 2 তখন হচ্ছে 3D। আর 3D এর সর্বোচ্চ ক্ষমতা কত? 10। তাহলে এখানে এটা কত হইতাছে? এটা হচ্ছে S2P6D10। এস এর ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ দুইটা নিতে পারবে, পি নিতে পারবে 6টা, আর ডি নিতে পারবে কয়টা? 10টা। 10টা। এখানে হচ্ছে 4 নাম্বারটার ক্ষেত্রে এস নিতে পারবে দুইটা, এস ইকুয়াল টু 0 মানে সর্বোচ্চ নিতে পারবে দুইটা, পি নিতে পারবে 6টা, পি এর মান 1 মানে এল এর মান হচ্ছে, এটা কিন্তু এল এর মান এগুলো, বুঝতে পারতেছো? এগুলো হচ্ছে মানে ইলেকট্রন সংখ্যা আর কি। এল এর মান থেকে, সরি এটা এল এর মান না, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা কাউন্ট করতেছে। এগুলো এল এর মান, এগুলো হচ্ছে এল এর মান। আর এগুলো হচ্ছে এই সূত্রটা দেওয়া বাইর করতেছে ইলেকট্রন সংখ্যা, অরবিটাল ইলেকট্রন সংখ্যা। আর এটা হচ্ছে শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা, মানে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা। আর এটা হচ্ছে অরবিটাল ইলেকট্রন সংখ্যা, মানে উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। তো এটা হচ্ছে 2, তারপর এটা হচ্ছে তোমার 6, এটার মধ্যে হচ্ছে 10, আর এটার মধ্যে কত? 14। 14। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? হুম? জি স্যার। জি, কনসেপ্টটা বুঝতে পারছো কিনা? কেমনে আইছে? 14 কিভাবে আইছে? এই এই এল এর মান 3 বসাও, বসাইলে কত পাইবা? 14 পাই যাবা। আর এই সবগুলো যখন যোগ করবা, যোগ করলে মোট শক্তি স্তরে, এটা কিন্তু হচ্ছে এম এর মধ্যে। এটা কিসের মধ্যে আমরা হিসাব করতেছি জানো নি? কে শেল, এল শেল, এম শেলের ইলেকট্রন সংখ্যা। এটা কিন্তু হিসাব করতেছি কে শেল, এল শেল, এম শেল, এন শেল ইলেকট্রন সংখ্যা। আর এটা হিসাব করতেছি কই? এটা হচ্ছে এসপিডিএফ ইলেকট্রন সংখ্যা। এটা কই হিসাব করতেছি? এসপি মানে উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। তাহলে এটার মধ্যে হচ্ছে S2, এটা হচ্ছে P6, পি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 6, ডি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10, আর এফ এর কত? 14। বুঝতে পারছো? মানে এটা হচ্ছে এটা 32। তাহলে এন এর মান যখন 4, তাহলে দেখো 32 কিভাবে আইছে উপশক্তি স্তরে। এখন এই জিনিসটা শিখে গেছো কিনা? শিখে গেছো। এখন আসো আমরা একটু নিচের দিকে যাই। এখন তো ইলেকট্রন বিন্যাসের নীতি, ইলেকট্রন বিন্যাসের নীতি অনুসারে বলতেছে আর কি যে দুটি প্রধান শক্তি স্তরে, প্রথমটা হচ্ছে এন হচ্ছে প্রধান শক্তি স্তর, আর উপশক্তি স্তর হচ্ছে এল। যে অরবিটালে এন প্লাস এল এর কম মান, সে অরবিটালের শক্তি কম। মানে ইলেকট্রন ঢুকার সময় এন প্লাস এল এর মান যেখানে কম থাকবো, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এই জিনিসটা বোঝার চেষ্টা করো। ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে এটা ইয়া হইব, এন এর মান প্লাস এল এর মান, এই দুইটা মান যেখানে কম থাকবো, মানে এই দুইটার মান যেখানে কম থাকবো, সেখানে ইলেকট্রন কি করব? সবার আগে প্রবেশ করব। যে মনে করো 3D এর ক্ষেত্রে খেয়াল করো, 3D এর ক্ষেত্রে এন এর মান কত? 3। এটা তো বুঝাই যাইতেছে। আর এল এর মান হচ্ছে 2। দেখো 3D এর ক্ষেত্রে এই এই টেবিলটা টানা মুখস্থ লাগবে, নাহলে কিন্তু তোমরা ফেস লাগিয়ে দিবা। 3D এর ক্ষেত্রে মনে করো এই যে 3D এর ক্ষেত্রে, 3D এর ক্ষেত্রে এন এর মান কত? 3। এই দেখো এন এর মান 3, আর এল এর মান কত? সর্বোচ্চ মান হচ্ছে 2। এল এর মান 2, তাহলে এন প্লাস এল এর মান কত? 5। আর দেখো 4s এর ক্ষেত্রে, 4s অরবিটালের ক্ষেত্রে এন এর মান কত? 4, আর এল এর মান কত? 0। 0। তাহলে এন প্লাস এল এর মান কত? 4। তো এই 4s এর শক্তি কিন্তু 3D থেকে কম। 4s এর শক্তি কার থেকে কম? 3D এর থেকে কম। আমি একটু বুঝাই ফেলি এটা। এটা হচ্ছে 1s, খেয়াল করো, এটা হচ্ছে 1s, এটা কি 2s, এটা কি 2p, এটা হচ্ছে 3ps, এটা হচ্ছে 3p, এটা হচ্ছে 3d, আর এটা হচ্ছে 4s, 4p, 4d, 4 6। কিন্তু শক্তির ক্ষেত্রে, ইলেকট্রনের শক্তির ক্ষেত্রে হিসাবটা কেমনে হইব? এন এর মান প্লাস এল এর মান। এখন এল এর মান কেমনে বুঝবা? যেমন 4s এর ক্ষেত্রে, 4s এর ক্ষেত্রে
এই ফোর এস এর ক্ষেত্রে এল এর মান কত? 4। কিন্তু এল এর মান কত? এটা দেখে দেখে গো। ফোর এস এর ক্ষেত্রে এন এর মান কত? 4। কিন্তু এল এর মান কত? এল এর মান, ফোর এস এর ক্ষেত্রে এন এর মান কত? 4। কিন্তু এল এর মান কত? এল এর মান 0। এল এর মান কত? 0। 0। এই জিনিসটা বুঝো কিনা, নাকি এটাও বুঝো না? ফোর এস এর ক্ষেত্রে এন এর মান হচ্ছে 4, এল এর মান কত? 0। এখন আয়ো ফোর পি এর ক্ষেত্রে, ফোর পি এর ক্ষেত্রে এন এর মান 4, এন এর মান কত? 4। 4। আর এল এর মান কত? 1। এল এর মান হচ্ছে 1 ফোর পি এর ক্ষেত্রে। ফোর ডি এর ক্ষেত্রে এন এর মান হচ্ছে 4, ফোর ডি এর ক্ষেত্রে এন এর মান 4 আর এল এর মান কত? 2। ফোর এফ এর ক্ষেত্রে এন এর মান 4, এল এর মান কত? 3। থ্রি ডি এর ক্ষেত্রে এন এর মান 3, এল এর মান কত? 2। থ্রি পি এর ক্ষেত্রে এন এর মান 3, এল এর মান কত? 1। বুঝছো কিনা? জি স্যার। এই জিনিসটা তোমার মুখস্থ পারা লাগবে না, তুমি ফেস লাগিয়ে দিবে, মানে এটা বুঝতে পারবে না যে আসলে ঘটনাটা কি করতেছে। কোনটার এন এর মান এবং এল এর মান কত, এটা তো ইলেকট্রন প্রথমে এন এবং এল এর মান যেখানে কম সেখানে প্রবেশ করবে। এই কথাটা বুঝছো কিনা? ইলেকট্রন প্রথমে এন প্লাস এল এর মান যেখানে কম সেখানে কি করবে? প্রবেশ প্রবেশ করবে। করবে। প্রবেশ করবে। এই জিনিসটা তোমাকে মেনে নিতে হবে। তো এখন দেখো, এই জিনিসটা এরা বুঝাইতে যেতেছে যে থ্রি ডি এর ক্ষেত্রে এন প্লাস এল এর মান হচ্ছে 5। থ্রি ডি এর ক্ষেত্রে এন প্লাস এল এর মান 5, কারণ এন এর মান হচ্ছে 3 আর এল এর মান হচ্ছে 2। আর ফোর এস এর ক্ষেত্রে এন এর মান 4, এস মানে এল এর মান 0। এই জিনিসগুলো মুখস্থ করো, আমার সাথে সাথে বলো। এস মানে কি? এল এর মান কত? 0। শূন্য। আর পি মানে এল এর মান কত? 1। ওয়ান। পি মানে এল এর মান হচ্ছে 1। আর এর আগেরটা তো থ্রি মানে প্রধান শক্তি স্তর, প্রথমটা দিয়ে তো প্রধান শক্তি স্তর বুঝে, এটা সবাই বুঝবা। আগে যেটা থাকবো 1 পি, 2 পি থাকলে মানে প্রধান শক্তি স্তর 2, 3 পি থাকলে প্রধান শক্তি স্তর 3, 4 পি, 4 পি থাকলে প্রধান শক্তি স্তর 4, মানে এন এর মান 4। ফোর। এটা নিয়ে তো আর কারো কনফিউশন নাই। এস ইজ ইকুয়াল টু জিরো মানে এল এর মান 0, মানে এস মানে এল এর মান 0। পি মানে এল এর মান কত? 1। পি মানে এল এর মান কত? 1। 1। ডি মানে এল এর মান 2, ডি মানে এল এর মান 2। 2। টু। এফ মানে এল এর মান কত? 3। 3। এই জিনিসগুলো এখানে বের করছে। এফ মানে কি? এল এর মান কত? এটা এমনি না, এটা অঙ্ক করে বের করছে। এখন আমি মুখস্থ বের করে লিখেছি, বাট এমনি এফ মানে হচ্ছে এল এর মান 3, এই যে 4 এফ। টেনশন করার কোনো কারণ নাই। এখন দেখো, তো এরা বলতেছে, দেখো এখন থ্রি ডির শক্তি কি ফোর এর থেকে বেশি না কম? কম। থ্রি ডির শক্তি বেশি, কারণ থ্রি ডির শক্তি হচ্ছে 5 আর ফোর এর শক্তি কত? 4। ফোর এর শক্তি কত? 4। 4। আর থ্রি ডির কত? 5। থ্রি ডি অরবিটালের চেয়ে ফোর এস অরবিটালের 5। শক্তি কম, মানে ফোর এস এর শক্তি কম, থ্রি ডির শক্তি বেশি। তাহলে ইলেকট্রন সবার আগে কোথায় প্রবেশ করব? ফোর এস এ প্রবেশ করব। মানে আউটবাউ নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপরে কি করব? ক্রমান্বয়ে সর্বোচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। এই কথাটা মুখস্থ করে ফেলো আমার আমার কথার সাথে সাথে। ইলেকট্রন প্রথমে কি করব? সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপরে কি করবে? ক্রমান্বয়ে সর্বোচ্চ শক্তি স্তরে প্রবেশ করব। আমার কথা কি বুঝতে পারতেছো, নাকি জি বুঝো নাই? স্যার। না বুঝলে বুঝলো, কিন্তু মানে অনেক কঠিন পড়া পড়তেছো। এখন দেখো খুবই শেষ, একবার শেষ, লাস্ট পর্যায়ে এসেছে, আর 10 মিনিট জাস্ট। তাই ইলেকট্রন প্রথমে ফোর এস অরবিটালে নাই যায় থ্রি ডি তে, আর ফোর এস অরবিটালে যাইবো, পরে থ্রি ডি তে যাবো। যেহেতু ফোর এস এর শক্তি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ফোর এস এর শক্তি থ্রি ডি থেকে কম, তাহলে ইলেকট্রন আগে কই যাইবো? ফোর এস এ যাইবো, তারপরে কই যাইবো? থ্রি ডি তে যাবো। আগে যাবো ফোর এস এ, তারপরে যাবো কই? থ্রি ডি তে। কারণ এখানে এটা কিভাবে, আবার দুটি অরবিটালে এন প্লাস এল এর মান যদি সমান হয়, যদি এমন হয় যে এন প্লাস এল এর মান সমান, তাহলে এন এর মান যেখানে কম সেখানে যাইবো। তাহলে দ্বিতীয় সূত্রটা কি?
দুইটা অরবিটাল যেখানে কি এন এর মান এবং এল এর মান সমান, মনে করো কিরকম একটা অরবিটাল যেটার মধ্যে এন এর মান আর এল এর মান সমান, মনে করো 4p, 4p আর 3d, এই দুইটার মধ্যে এন আর এল এর মান কত? 4p এর ক্ষেত্রে এন প্লাস এল এর মান 5, 4p এর ক্ষেত্রে এন প্লাস এল এর মান কত? 5, 5। 5, আর 3d এর ক্ষেত্রে এন এন প্লাস এন এর মান কত? 5। 3d এর 5, ক্ষেত্রে 5। তাহলে যাইবো কোনটার মধ্যে? এন এর মান যেখানে কম সেখানে যাইবো। তাহলে এই দুইটার মধ্যে এন এর মান কম কার? এন এর মান কম কার? 4p এবং 3d 4, এর মধ্যে এন এর মান কম কার? এন এর মান 3d এর কম, এন এর মানটা কার কম? 3D, যেটার যখন দুইটা সমান হইব, কথাটা পরে বুঝে চেষ্টা করো। যদি দুটি অরবিটালে এন প্লাস এল এর মান কি হয়? সমান হয়, তখন যে অরবিটালে এন এর মান কম সেই অরবিটালে শক্তি কম হইব। তাহলে ইলেকট্রন 3d তে চলে যাবে তখন। 4p এবং 3d এর মধ্যে ইলেকট্রন যাবে কার মধ্যে? 3d এর মধ্যে, কারণ 3d এর শক্তি 4p এর তুলনায় কম। 4s থেকে বেশি, কিন্তু 4p এর তুলনায় 4p এর তুলনায় কি কম, কারণ এখানে কম, এন এর মান কম। বুঝতে পারছো কিনা? সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে। অপরদিকে এন প্লাস এল এর মান সমানের জন্য এন এর মান যেখানে বেশি সেই অরবিটালে শক্তি বেশি, কাজে সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এই কথাটা বুঝছো কিনা? জি স্যার। মানে এটা খুবই সিম্পল কথা, বাংলা ভাষায় কথা, যে এন প্লাস এল এর মান যখন সমান হয়ে যাবে গা, তখন যেটাতে এন এর মান কম, বিষয়টা বোঝার চেষ্টা করো। এন প্লাস এল এর মধ্যে, যেটার মধ্যে এন প্লাস এল এর মান ছোট হইব এটার মধ্যে তো আগে প্রবেশ করব। আর যেখানে দুইটারই এন প্লাস এল, আবার এটার মধ্যে এন প্লাস এল কি হয়ে গেছে? সমান হয়ে গেছে, দুইটাও ফার্স্ট, দুইটাও ফার্স্ট। কিন্তু তখন দেখতে হইব এটা মনে করো 3d আর এটা হচ্ছে 4s। তো এখানে দেখো, এখানে এন এর মান 3, আর এটার মধ্যে কত? আর 4s বলে, এটা হচ্ছে 4p। আর এটার মধ্যে এন এর মান কত? 4। যেহেতু এটার মধ্যে এন এর মানটা এটার মধ্যে কম, তাহলে এই যেটার মধ্যে এন এর মান কম এটাতে প্রবেশ করবো, সহজ কথা। আর যেটার মধ্যে এন এর মান বেশি, মানে 4p তে এন এর মান বেশি, এই জন্য 4p তে পরে প্রবেশ করবো। এটা হচ্ছে সূত্র, বেসিক সূত্র। এই সূত্র লাগবো না, পরে দেখবে এমনি শিখে গেছো। 3d এবং 4p এর মধ্যে, ওই দেখো আমি যেটা বুঝাইছি অতক্ষণ চিল্লে চিল্লে, 3d ও 4p এর মধ্যে দেখো দুইটার মানে সমান। যেহেতু 3d অরবিটালে এন এর মান কম, দেখো দুইটার মধ্যে 5 5, কিন্তু 3d অরবিটালে এন এর মান কম, তাই অরবিটালের শক্তি কম এবং অরবিটাল আগে 3d তে। অপরদিকে 4 অরবিটাল শক্তি বেশি হয়, 3d এর চেয়ে বেশি হয়। ওর ইলেকট্রন কি করবে? পরে প্রবেশ করবে। এখন দেখো এটা হারা দেয়া হয়েছে 1s, প্রথমে 1s এ ঢুকবো, তারপর 2s এ ঢুকবো, 2p তে ঢুকবো, 3s এ ঢুকবো, 3p তে ঢুকবো, 3p পরে দেখো 4s এ ঢুকে গেছে। এই ইয়ান থেকে ব্যতিক্রম শুরু হয়েছে। 4s এ কেন ঢুকছে? কারণ 4s এর মধ্যে n প্লাস এল এর মান, 4s এর n প্লাস এল এর মান কত? 4। আর 3d তে n প্লাস এল এর মান কত? এটা হচ্ছে 4s এর ক্ষেত্রে n প্লাস এল এর মান হচ্ছে 4, আর 3d তে n প্লাস এল এর মান কত? 5। এই জন্য কোথায় ঢুকছে? 3d তে ঢুকছে। আবার 4p তে খেয়াল করো, 4p তে n প্লাস এল এর মান কত? 5। কিন্তু এটা চতুর্থ শক্তি স্তর, পি এর 4 এর শক্তি বেশি হয়, মানে প্রধান শক্তি স্তর বেশি হয়, 4 এ ঢুকবো। 4p এর পরে কোথায় ঢুকছে? 5s এ ঢুকছে, তখন আবার নামতেছে সিরিয়াল। 5s এর পরে 5d তে ঢুকছে, 5d এর পরে 5p তে ঢুকছে, 6s, 4f, এভাবে 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 ঢুকছে। এটা মুখস্থ পারতে হবে। তো এটা কেমনে ডাইরেক্ট মুখস্থ করবা না, কি করবা? এটা আগে আঁকবা। কেমনে আঁকবা? এরকম ভাবে আঁকবা, 1s, 2s, দেখছো 1s আঁকবা, তারপর 2s আঁকবা। দেখো এই যে 1s আঁকছো, তারপর 2s আঁকবা, তারপর 2p, 3s এ ঢুকবো। 1s এ ঢুকছে প্রথমে, তারপরে এই দেখো 1s এ ঢুকছে, তারপর 2s এ ঢুকছে, তারপরে 2p, 3s এ ঢুকছে, তারপর 3p, 4s এ ঢুকছে, তারপর 3d, 4p, 5s এ ঢুকছে, তারপর 4d, 5p, 6s এ ঢুকছে, তারপর দেখো 4f, 5d, 6f, 7s এ ঢুকছে, 5f, 6। এটা কেমনে আঁকবা এটা শিখে গেলে তাহলে ঝামেলা শেষ। এভাবে লেখবা। এই কলম দাম জানি, এই তো, তাহলে ভালো হয়েছে। কি দাম জানি, বাবারে বাবা, একবার দেখাই যান।
ওটা মোটা একটা কলম কালি নেই। দেখো 1s, 1s তো 1s, ওয়ান এর তো আর পি হয় না, ওয়ান এর কি পি হয়? আর 5 মিনিট জাস্ট। 1s, টু এর দুইটা হয়, একটা হচ্ছে 2s আর একটা কি টু টু পি। পি। থ্রি এর দুইটা হয়, তারপর তিনটা হয়, 3s, থ্রি এস, থ্রি পি, 3p, তারপরে কত থ্রি ডি। 3d। এভাবে আগে এটা বিন্যাস করে নিবা। 4s, এই বরাবর সিরিয়াল দিবা, 4p, তারপরে কত ফোর ফোর, ডি ফোর এফ, ফোর ফোর ডি এফ ফোর এফ, ফোর ফোর এফ এফ 6 পর্যন্ত করে নিলে। 5, 5s, ফাইভ এক্স, ফাইভ পি, ফাইভ ডি, ফাইভ এফ। 5p, আর একটু নিচে লাগার দরকার ছিল, 5d, 5f। আর লিখতে হইব না, এফ এর বেশি যাইতে হইব না। 6s, 6p, 6d, জি 6f। দেখো ইলেকট্রন দিলে আমি দেখো কেমন তীর চিহ্ন রাখতেছি। ইলেকট্রন প্রথমে 1s এ ঢুকবো, তারপরে কই ঢুকবো 2s এ, তারপরে কই ঢুকবো 2p তে, তারপরে কই ঢুকবো তে, 3s এ, তারপরে কই ঢুকবো 3p তে, থ্রি 3p, পি, ফোর 3s এফ এর পরে 3p তে ঢুকবো। বুঝছো? এরপরে কই ঢুকবো, কালারটা চেঞ্জ করে থ্রি দিই, ডি, 3d থ্রি তে ডি ঢুকবো। ফোর পি, ফাইভ এফ, 3d 4p এর পরে কিন্তু যাবো 5s এ, তারপরে কই ঢুকবো ফোর 4d, ডি, ফাইভ পি, 5p, সিক্স, 6x, সিক্স এফ, তারপরে কই ঢুকবো 4f, 5d, 6p তে, তারপরে কই ঢুকবো 5p, 6d তে, তারপর কই ঢুকবো 6f এ। বুঝছো কিনা? হুম। জি স্যার। এভাবে এটা সিরিয়াল দিয়ে তো অন দেও, তুমি এমন লিখতে পারবা। প্রথমে 1s এ ঢুকবো, তাহলে 1s এর শক্তি কম, আগে ডাইরেক্ট লেবা, আঁকলে করাটা সহজ। তারপরে কত করতে করতে মুছতে হয়ে যাবে, তারপর 2s, 2s এর পরে কই ঢুকবো 2p, টু পি, তারপর কই ঢুকবো 3s, থ্রি এফ, থ্রি পি, তারপর কই ঢুকবো 3p, থ্রি 3p পি, এর পরে কই ঢুকবো 4s। ফোর এফ, হ্যাঁ, 4s এর পরে কই ঢুকবো, থ্রি ডি তে, 4s এর পরে ঢুকবো হচ্ছে 3d তে, 3d এর পরে কই ঢুকবো 4p তে, 4p এর পরে কই ঢুকবো 5s এ, 5s এর পরে কই ঢুকবো 4d তে। ডি তে। হ্যাঁ না, বুঝছি কিনা আমরা কনসেপ্টটা? জি স্যার। ওকে, এখন আসো আমরা যে এইটাই এরা এখানে দেখাইছে যে কেমনে কেমনে হইব, মানে কোনটার পরে কোনটা ঢুকবো। তারপরে দেখো এখন, এখন দেখো ইলেকট্রন বিন্যাস যদি করি পটাশিয়ামের, দেখো পটাশিয়ামের ইলেকট্রন কি ওই দেখো, এখন যদি আমরা যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেয় আমরা লিখতে পারবো। ঠিক আছে, তারপরে এখানে সাধারণ কিছু ব্যতিক্রম নিয়ম আছে, এটা আমি পরে শেষ করে দিলাই আজকে। দেখো কে হচ্ছে পটাশিয়ামের একটা ইলেকট্রন বিন্যাস, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। কেন 4s1 হয়েছে? কারণ মানে ব্যাখ্যাটা যখন জানতে চাইবে তখন আমরা বলবো আর কি যে আউটবাউফ নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, পরে সর্বোচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। পটাশিয়ামের ক্ষেত্রে খেয়াল করো, পটাশিয়ামের ক্ষেত্রে হুম পটাশিয়ামের ক্ষেত্রে n+l এর মান, n+l এর মান 4s এ কম হয়। 4s এ n+l এর মান কত? 4, 4+0 সমান সমান কত? 4। আর 3d তে n+l এর মান কত? 3d এর ক্ষেত্রে n+l এর মান কত? 3+2, 5। পটাশিয়ামের ক্ষেত্রে, হ্যাঁ, 4s এর, হ্যাঁ, মান 3d এর চেয়ে কম হয়। 4s এর শক্তির মান, ঠিক আছে, 3s এর, 3d এর চেয়ে কম হয়। ইলেকট্রন প্রথমে হ্যাঁ 4s এ প্রবেশ করবে, পরে 3d তে প্রবেশ করবে। বুঝতে পারছো কিনা? আবার স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে খেয়াল করো, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 19 এবং 20তম ইলেকট্রনটি, হ্যাঁ, 3d তে গেছে কেন? বুঝতে পারছো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 3d তে কেন গেছে? দেখো 3d তে এই কারণে গেছে যে যখন সমান হয়ে যাবে, একটা হচ্ছে 3d তেও n+l এর মান হচ্ছে 5, 3d তে n+l এর মান 5, আর 4p তে n+l এর মান কত? 5। তো ইলেকট্রন বিন্যাসের নীতি অনুসারে দুটি তে, হ্যাঁ, যখন l+l এর মান সমান হবে
তখন যেখানে প্রধান শক্তি স্তরের মান কম, প্রধান শক্তি স্তরের মান কম, ইলেকট্রন সেখানে প্রবেশ করবে। এই জন্য স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কি করছে, ফোর ইয়াতে চলে আসছে, কোথায় চলে আসছে, ফোর পিতে না যায়, বুঝতে পারতেছো কিনা, থ্রি ডি তে চলে আসছে। কোথায় চলে আসছে, ফোর পিতে না যায় কোথায় চলে আসছে, থ্রি ডি তে চলে আসছে। আশা করি এগুলো লিখতে পারবো আর কি। তারপরে এখানে একটা জিনিস আছে, এটা অনেক কঠিন বুঝাই দিলে লাস্ট আর কি, এবং এটা সবচেয়ে বেশি কঠিন, এটা ইন্টারে আসে। এটা হচ্ছে দেখো যে যে স্ক্যান্ডিয়ামের কিছু বিশেষ ব্যতিক্রম নিয়ম। দেখো বিশেষ ব্যতিক্রম নিয়মগুলো হচ্ছে এটা, যে ক্রোমিয়ামের ক্ষেত্রে, দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে যেটা হয় থ্রি ডি ফোর, ফোর এস টু হওয়ার কথা, কিন্তু এটা থ্রি ডি ফোর না হয়ে কি হয়ে যায়, থ্রি ডি ফাইভ। খেয়াল করো যে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে থ্রি ডি ফাইভ ফোর এস ওয়ান হয়ে যায় কেন, এটার পিছনে কারণ হচ্ছে, এই কথাটা এইভাবে লিখবা, একদম মনোযোগ দিয়ে শোনো। ইলেকট্রন স্থায়িত্বের ক্রম অনুসারে আমরা জানি কি, ইলেকট্রন স্থায়িত্বের ক্রম অনুসারে আমরা জানি, ইলেকট্রন স্থায়িত্বের ক্রম অনুসারে আমরা জানি, আমরা জানি পূর্ণ, পূর্ণতে হচ্ছে বেশি স্থায়ী, বুঝছো, তারপরে কত, অর্ধপূর্ণ, তারপরে কি, আংশিক পূর্ণ, এরপরে কি, আরে কই গিয়ে লিখছি এটা, ধরো এত ভালো একটা লেখা এমন একটা জায়গা দিয়ে লিখছি, ভালো লাগছে পুরো। ইলেকট্রন স্থায়িত্বের ক্রম অনুসারে আমরা জানি কি, জানি পূর্ণ, সবচেয়ে বেশি স্থায়ী কে, পূর্ণ, তারপরে বেশি স্থায়ী কে, অর্ধপূর্ণ, তারপরে বেশি স্থায়ী কে, আংশিক পূর্ণ, কে বেশি স্থায়ী, আংশিক পূর্ণ। তাহলে পূর্ণ মানে কি, ডি টেন, পূর্ণটা কি, ডি টেন, অর্ধপূর্ণ কত, ডি ফাইভ, আর আংশিক পূর্ণ মানে কি তা, ডি ওয়ান থেকে ফোর, তারপরে কি, কমা, ডি সিক্স থেকে নাইন। তাহলে ইলেকট্রন স্থায়ী হবে কোথায়, ডি টেনে ইলেকট্রন বেশি স্থায়ী না, এই জন্য দেখবা কুপারের সর্বশেষ ইলেকট্রনটা থ্রি ডি নাইন না হয়ে কি হয়ে যাব, থ্রি ডি টেন হয়ে যাব। আর ক্রোমিয়ামেরটা থ্রি ডি ফোর না হইয়া ওই ফোর এস থেকে একটা টান দানিয়া কি হয়ে যাব, থ্রি ডি ফাইভ হয়ে যাব। বুঝছো কিনা, আমার কথা কি বুঝতেছো, জি স্যার। বুঝতে পারছিলাম। মানে বিষয়টা হচ্ছে, যখন মানে ইলেকট্রন বিন্যাসটা আবার দেখায়, এই জায়গাটা থাক, এটা বুঝবো না আশা করি। আমি এই যে এটা খাত, এই শীটে যাই বা কোনো কিছুতে যাই, এই শীটটাতে দেখো, দেখো যে প্রথম তো যে হাইড্রোজেনের ক্ষেত্রে খেয়াল করো, ওয়ান এস ওয়ান, হিলিয়াম ওয়ান এস টু, লিথিয়াম ওয়ান এস টু, টু এস ওয়ান, এখানে কোনো সমস্যা নাই। বেরিলিয়াম ওয়ান এস টু, টু এস টু, বুরন হচ্ছে ওয়ান এস টু, টু এস টু, টু পি ওয়ান, দেখো এস টু ফিল আপ হয়ে গেছে, টু পি টু, টু পি থ্রি, তারপরে অক্সিজেন হচ্ছে টু এস টু, টু পি ফোর, টু পি ফাইভ, এবং টু পি সিক্স পর্যন্ত গিয়ে পি ফিল আপ হয়েছে। তারপর দেখো টু এর সব ফিল আপ হয়ে গেছে, এবার থ্রি এ শুরু হয়েছে, থ্রি এস ওয়ান, তারপর থ্রি এ যেতে 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 ইয়ানো পর্যন্ত কোনো ঝামেলা নাই, আর্গন পর্যন্ত থ্রি এস টু, থ্রি পি সিক্স। এখন থ্রি ডি শুরু হওয়ার কথা, কিন্তু থ্রি ডি শুরু না হইয়া ফোর এস ওয়ান শুরু হয়েছে কেন, এন প্লাস এল এর মানে আউটবাউন্ড নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে। থ্রি ডির এন প্লাস এল এর মান হচ্ছে ফাইভ, আর ফোর এস এর এন প্লাস এল এর মান হচ্ছে, ফোর এস এর এন প্লাস এল এর মান কত, ফোর, ফোর এস এর এন প্লাস এল এর মান কত, ফোর। এই জন্য
কি করছে, 3D তে না যায় কোথায় চলে গেছে, পটাশিয়ামেরটা 4s এ চলে গেছে। দেখো এবার 4s2 হয়েছে। আবার 4s2 হওয়ার পরে 4p তে না যায় 3D তে চলে গেছে, কারণ 4p ও 3D এর মধ্যে 4p ও 3D এর মধ্যে 3D এর শক্তি কম, কারণ এখানে n এর মান কম, দুইটার মান 5 হইলেও n প্লাস n এর মান দুইটার ক্ষেত্রে 5 হইলেও এখানে n এর মান হচ্ছে 3, এই জন্য 3D তে যাইতেছে। 3D তে যাইতে যাইতে 3D 3 হইছে, কিন্তু ক্রোমিয়ামের মধ্যে যায় খেয়াল করো, ইলেকট্রন স্থায়িত্বের ক্রম অনুসারে আমরা জানি প্রথমে যে D10 সবচেয়ে বেশি স্থায়ী সুস্থির, তারপরে হচ্ছে D5, তারপরে কত বাকিগুলো, এটা হচ্ছে অর্ধপূর্ণ D5, আর বাকি 1 থেকে 4 ও কি 6 থেকে 9 হচ্ছে কি এটা। তো হ্যালো, জি স্যার। এটা হচ্ছে 3D5 4s1, বুঝতে পারছো কি না? দেখো এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা এটা কি হওয়ার কথা, নর্মালি 3D4 4 4s2 হওয়ার কথা, 3D4 4s2 হওয়ার কথা, এটা কি 3D4 হয়েছে? না, না হয়ে এটা কি হয়ে গেছে, 3D। 5 কেন হয়েছে? কারণ ইলেকট্রন স্থায়িত্বের কম অনুসারে জানি ইলেকট্রন প্রথমে পূর্ণ, তারপরে অর্ধপূর্ণ, তারপরে আংশিক পূর্ণতে যাবে, তাহলে আংশিক অর্ধপূর্ণ পূর্ণ বেশি। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সবসময় কি হইতে চায়, সুস্থিত হইতে চায়, কি হইতে চায়, সুস্থির সুস্থিত হইতে চায়। তো একটু আগে যে আমরা শিখলাম যে ইলেকট্রন স্থায়িত্বের কম অনুসারে প্রথমে সুস্থিত হইতে গেলে পূর্ণতে প্রবেশ করবে, তারপর অর্ধপূর্ণ, এরপর আংশিক পূর্ণ। তাহলে সে যদি D5 হয়ে যায় তাহলে সে কি হয়ে যেতে পারতেছে, অর্ধপূর্ণ হয়ে যেতে পারতেছে, কি হয়ে যেতে পারতেছে, অর্ধপূর্ণ হয়ে যেতে। অর্ধপূর্ণ এই জন্য এটা এটা এরকম ব্যতিক্রম হয়েছে, ইলেকট্রন স্থায়িত্বের কম অনুসারে অর্ধপূর্ণ আংশিক পূর্ণ থেকে বেশি স্থায়ী। অর্ধপূর্ণ কার থেকে বেশি স্থায়ী? আংশিক পূর্ণ থেকে ভেরি গুড। আর এখানে দেখো 3D9 4s2 হওয়ার কথা, কিন্তু না হয়ে এটা কি হয়েছে, 3D10 হয়ে গেছে। কি হয়ে গেছে, 3D10 4s1 হয়ে গেছে, কারণ এই টেনটা কি পূর্ণ, টেনটা কি ডি অরবিটাল পূর্ণ। তাহলে ডি অরবিটাল 10 পূর্ণ মানে কি, এটা অধিক সুস্থির, অধিক সুস্থির, সুস্থির এই জন্য এটা ব্যতিক্রম হয়েছে, বুঝছো কিনা? জি স্যার আশা করি বুঝতে পারছি। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ মডেল গুলো দেওয়া আছে, এগুলো দেখছো। এখন এই ইলেকট্রন বিন্যাস গুলো পড়বা, মানে আজকে পর্যন্ত যা পড়াইছে আর কি, এগুলো বাসায় পড়ে শেষ করবা আর কি, কার কোনো কোশ্চেন থাকলে করতে পারো, ক্লাস শেষ। স্যার বাংলা ক্লাস কি হইব? আর ক্লাস করবা 10টা 10 বাজে বাংলা ক্লাস, এটা আরো আমি উত্তরগুলো লিখতে হবে, লিখে তারপর পড়াইতে হবে। ঠিক আছে। দরকার নেই বাংলা ক্লাস হুম, মানে দুইটা ক্লাস, এক এক ক্লাসে দুইটা চলে গেছে। এখন দেখো আমি কি কালকে একটা এক্সট্রা ক্লাস নিবো? আচ্ছা স্যার এক্সট্রা এটা ক্লাস, আচ্ছা এক্সট্রা ক্লাস না নি তোমরা, এক কাজ করো, আমি যা পড়াইছি এগুলো হচ্ছে গাইড থেকে আছে না, এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই গাইড থেকে ওই ইংলিশ যেগুলো পড়াইছি, প্রথম যে দূর পড়াইছি এটা পড়ো। আর এই চ্যাপ্টারটা হচ্ছে তাহলে শনিবারে আমি এটা রিলেটেড যে কোশ্চেন গুলো আছে এগুলো পড়াবো, তোমরা পড়ো, পড়ে দেখো কোথায় কোথায় কি সমস্যা আছে। এই সমস্যা মানে এই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে হবে, বুঝছো কিনা? আমি একটু বলে দিই, যেমন এই চ্যাপ্টারটা রিলেটেড কি কি আছে পড়তে হবে। যেমন এই ব্যতিক্রম নিয়ম, এটা খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? কেন এটি ব্যতিক্রম এটা ব্যাখ্যা করতে পারতে হবে, পূর্ণ অর্ধপূর্ণ আংশিক পূর্ণ দিয়া। তারপর হচ্ছে এগুলো তো পারতে হইব, শতকরা পরিমাণ কি এগুলো নিজেরা বললে পারবা, এগুলো নিয়ে সমস্যা নেই। আপেক্ষিক বল নির্ণয়, যেমন সালফারিক অ্যাসিডের আপেক্ষিক ভর কত, হাইড্রোজেন দুইটা, সালফার আছে, সালফার হচ্ছে 32, অক্সিজেন আছে 4টা, অক্সিজেনের 16 98, এটা এমনি পারবা, রিডিং করলে পারবা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। শতকরা পরিমাণ কত এটা রিডিং করলে পারবা, ঠিক আছে? মানে অত পার্সেন্ট প্রকৃতিতে পাওয়া যায়, অত পার্সেন্ট এটা থেকে এটা বিয়োগ দিয়ে সেটা থেকে এটা বের করে হবে। এগুলো নিয়ে আসলে সমস্যা হইতো না। সমস্যাটা যদি তেজস্ক্রিয় আইসোটোপের প্রভাব, এই যে ধুমা টুমা এগুলো করে গেছে, আইসোটোপের শতকরা পরিমাণ কত, মানে একটারে এক্স ধরবা আর কি, শতকরা পরিমাণ বের করতে গেলে যেটা করতে হবে আর কি। দেখো এটা একটু বলে দিই, 1 মিনিট লাগবে। মানে কুপারে দুইটা আইসোটোপ আছে, একটা
63 আর একটা হচ্ছে 65 আর কি। এখান এখান থেকে বলছে শতকরা পরিমাণ কত বের করার জন্য, বা এরকম একটা ক্লোরিনের এটা হচ্ছে 75% আর হচ্ছে 25%। তাহলে এটাতে আপেক্ষিক ভর বের করা যায় কিভাবে? পি ইন্টু এম কিউ ইন্টু এম। মানে ক্লোরিনের হচ্ছে মানে দুইটা যে আইসোটোপ আছে, একটা হচ্ছে 35 37, তাহলে 35-এর সাথে এর পার্সেন্টেজ দিয়ে গুণ হবে, 35-এর সাথে 35-এর পার্সেন্টেজ 75 দিয়ে গুণ, আর 37-এর সাথে 37-এর পার্সেন্টেজ 25 দিয়ে গুণ, এটা গুণ দিয়ে 100 দিয়ে ভাগ করলেই এর ভরটা পাওয়া যাবে। এখন আর উল্টা কোশ্চেনটা যদি করে আর কি, তুমি মনে করো যে প্রকৃতিতে কুপারের ইয়ে আছে 63 আর এটা আছে 65, আর কুপারের ভর তুমি জানো 66.5, বলছে একটা শতকরা পরিমাণ, এই দুইটা শতকরা পরিমাণ কত, মানে পার্সেন্টেজটা বের করতে বলছে, এক্সটা বের করতে বলছে। তো একটা যদি এক্স ধরি আর কি, আরেকটা হবে 100 - এক্স। যেমন একটা যদি হয়, দেখো এখানে দেখলে বুঝতে পারবা, একটা যদি হয় 75% আর এটাকে তো 100 - 75, 25%। শতকরা মানে কিন্তু 100%, তাহলে একটা যদি 75% হয়, আর এটা কি হইবো 100 - 75, 25%। এই দেখো এরপরটা 25%। তো এখানে একটা যদি এক্স হয় উপরের ক্ষেত্রে, আর একটা কিন্তু 100 - এক্স, এক্স ইন্টু 63, আর একটা 100 - এক্স ইন্টু 65, দুইটার সাথে আইসোটোপ দিয়ে গুণ করছে। তো এখান থেকে সমাধান করে এক্স এর মান বের করছে 75, আর এটা এইভাবে বের হয়েছে, কোনো কঠিন কিছু না। ব্যবহার ট্যাবহার বলছে, আর এখানে কিছু কোশ্চেন টোশ্চেন দেওয়া আছে, এখানে যা দেওয়া আছে সবই পড়াইছে। যেমন চাইছে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত, তাহলে তোমরা জানো স্ক্যান্ডিয়ামের সংখ্যাটা কত। স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, স্ক্যান্ডিয়ামের কত? 21, ঠিক না? তাহলে 21 যদি হয়, তাহলে স্ক্যান্ডিয়াম এগুলো ইলেকট্রন বিন্যাস পরীক্ষাতে আসবে আসবে। স্ক্যান্ডিয়ামে 21-এর ক্ষেত্রে তখন আমরা কি করছিলাম? 1s1, 1s2, 2s2, 2p6, 2p6, তারপর 3s2। 3s2, 3p6, ওদের পর্যন্ত কোনো ঝামেলা নাই, বুঝছো কিনা? এরপর দেখো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে তো 21, এদের পর্যন্ত হচ্ছে 18, ঠিক আছে। তারপর 4s2 হচ্ছে 20, আর কি 3d1, 4s2 3d1, দেখো 4s2 3d1 কোনটা আছে? এটা, এটা হচ্ছে গ উত্তর, নাম্বার। বুঝছো কিনা? হুম। তাহলে দেখো এন শেলে উপশক্তি স্তর কয়টা থাকে? যেমন এন শেল, দেখো এন শেল মানে কি? কে শেল মানে এন এর মান 1, কে শেল এন এর মান 1 মানে কোন শেল? কে শেল। এন এর মান 2 মানে কত? এল শেল। আর এন শেল, এর মান 3 হচ্ছে কি? 3 এম শেল, এম আর শেল। 4 এম শেল। ঠিক আছে, দাঁড়াও একটা কল আসছে। জি আসসালামু আলাইকুম। জি আছি আলহামদুলিল্লাহ, কে বলতেছেন? জি আমিন ভাই, বলেন। আচ্ছা আমি, জি জি আমি, হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছি মিউট করে যে রাখছি। আচ্ছা এখানে একটা ব্যাপার খেয়াল করো, যে এই যে এন এর মান যখন 3 বলতেছে, তাহলে দেখো উপশক্তি স্তর কই রইব? এল এর মান কি হইব? এল ইজ ইকুয়াল টু 0, 1, 2, বুঝছো কিনা? এল এর মান কয়টা? 3টা। তাহলে উপশক্তি স্তর তিনটা। হচ্ছে এস, পি, ডি। উপশক্তি স্তর কয়টা? 3টা। যদি বলে, এসপিডি। হ্যাঁ, তো উপশক্তি স্তরে ইলেকট্রন কয়টা? ঠিক আছে, এস এ হচ্ছে 2টা, পিতে হচ্ছে 6টা, ডিতে হচ্ছে 10টা। দ্বিতীয়। আর যদি মোর বলে প্রধান শক্তি স্তরে মানে এন এর মান যখন 3, তাহলে মোট ইলেকট্রন কয়টা? 18টা, হ্যাঁ, বুঝছো কিনা? 18টা। এইভাবে মানে, মানে এটা ক্যালকুলেশন করাটা পারতে হবে, এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে, টানা মুখস্থ, বুঝতে পারছো? এটা এসএসসি তো ইন্টার হইব, এমন না যে এটা মেট্রিক ইন্টার হইতো না। ঠিক আছে, এই বেসিকটা পারতে হবে। আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার রিলেটেড যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলো মনে করো বের করার চেষ্টা করবো। যেমন সি এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? সি একটা যৌগ, ঠিক আছে, H2SO4, যেমন সালফারিক অ্যাসিড, তো সালফারিক অ্যাসিডের আপেক্ষিক পারমাণবিক ভর কত? হাইড্রোজেন আছে কয়টা? 2টা, 2 × 2। তো সালফারের কত? 32, 32 × 1। অক্সিজেন আছে কয়টা? 16 × 4, 4 × 16 = 64, তাহলে 98, বুঝছো কিনা? পরমাণুতে কখন বর্ণালীর সৃষ্টি হয়? ঠিক আছে, পরমাণুতে বর্ণালীর সৃষ্টি হয় কখন? যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে কি করে? ইলেকট্রন লাফ মারে, শক্তি শোষণ বা বিকিরণ করে, তখন কি হয়? বর্ণালী সৃষ্টি হয়। এ ও বি এর আইসোটোপের কি দরকার? আমাদের প্রভাব কি? কোবাল্ট 60, এই আইসোটোপটা কি কাজে লাগে? ক্যান্সার, রক্তের লিউকেমিয়া চিকিৎসায় কি ব্যবহার করা হয়? হুম।
কুবার 60 কি করে ক্যান্সার সেল ধ্বংস করতে ব্যবহার করে কি কুবার 60 60. ক্যান্সার সেল। আর রক্তের লিউকেমিয়ার ক্ষেত্রে কি হুম ফসফরাস 32। ফসফরাস 32টা কোথায় ইউজ করা হয়? এই যে দেখো, ফসফরাস 32 হচ্ছে রক্তের লিউকেমিয়ার চিকিৎসায়, কিসের চিকিৎসায় ব্যবহার করা হয়? লিউকেমিয়া চিকিৎসা। আর ক্যান্সার কোষকে ধ্বংস করতে কি ইউজ করা হয়? কুবাল 60। বুঝতে পারতেছো কিনা জিনিসগুলো যে ইম্পর্টেন্ট, নিয়ে না ফাঁকি দেওয়ার কি নাই? হ্যালো, জায়গা নাই। জায়গা নাই মানে এই কোশ্চেনটা লিখতে আছে না 10 মিনিট লাগবে। এই কোশ্চেনটা লিখতে মাত্র 10 মিনিট লাগবে, কারণ এটা তেমন কোনো লেখাই নাই। হ্যাঁ, প্রশ্ন লিখতে তো 10 মিনিট লাগবে, উত্তরটা লিখতে তো টাইম লাগতে পারে আই থিঙ্ক। উত্তরটা লিখতে 10 মিনিট লাগবে বন্ধু। ও আচ্ছা। উত্তর লিখতে তো এটা 2 মিনিট লাগবে। কিতা প্রতীক কাকে বলে? যে, ঠিক আছে, যে সমস্ত ইয়া দ্বারা লেটার দ্বারা কি করা হয়, কোনো মৌলের কে প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? প্রতীক বলা হয়। পরমাণুতে কখন বর্ণালী সৃষ্টি হয়? পরমাণুর যখন এক শক্তি স্তরের থেকে ইলেকট্রন অন্য কোনো শক্তি স্তরে গ্রহণ করে আর কি, তখন কি হয়, শক্তি শোষণ বা বিকিরণ করে, তখন বর্ণালী সৃষ্টি হয়। যেমন হাইড্রোজেনের এত থেকে এততে গেলে সে বর্ণালী দেখাবে, একটা উদাহরণ দিলা। সি এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? 98। এটা 1 মিনিট লাগছে বের করতে। এ আইসোটোপের প্রভাব কি? এ কিটা কুবাল 60। তো কুবাল 60-র প্রভাব কি? ঠিক আছে, একটু আগে বলছি কুবাল 60-র প্রভাব কি বলো। হুম ক্যান্সার কোষ চিকিৎসায় ব্যবহার করতে হয়। আর ফসফরাস 32 কি রক্তের লিউকেমিয়া চিকিৎসায় ব্যবহার করা হয়। শেষ। 10 মিনিটও তো লাগে না। তুমি মুখস্থ পারো না, এই একটা জায়গায় আরেকটা বসাই দিছো তো, তাহলে অনেক সময় লাগবে। আমার কথা কি বুঝতে পারছো? পারমাণবিক সংখ্যা কি কাকে বলে? কোন মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। 29, 64, 64 এই দুটি পরমাণু নিউটন সংখ্যা সমান কিন্তু, আর এই নিউটন সংখ্যা নিউক্লিয়ন সংখ্যা সমান কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন কেন? মানে এদের ভর সংখ্যা, এখানে কি আছে, এদের ভর সংখ্যা দেখো সমান কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন। কারণ কি, এদের যে ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যার পার্থক্য হচ্ছে নিউটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যার পার্থক্য কি, এই দুইটার ক্ষেত্রে কি ডিফারেন্ট? একটার ক্ষেত্রে পার্থক্য কত? এটার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 35, আর এটার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 34। এই জন্য এদেরকে, মানে এদেরকে আইসু বার বলা হয়, আইসু বার। বুঝছো? এই জন্য এদের এদের কি নিউটন সংখ্যাটা হচ্ছে ভিন্ন। ফাঁকা যে পরমাণু, এটা হচ্ছে সীমাবদ্ধতা বলে, এটা হচ্ছে বুর মডেলের সীমাবদ্ধতা, আরে সরি রাদারফোর্ডের সীমাবদ্ধতা চাইছে। কি করবো, এটা আবিরাম শক্তি হারাইতে থাকবো। আমরা যে ইয়া দিয়ে দেখাইছিলাম, শক্তি হারাইতে সাথে কেন্দ্রে পতিত হইব, ভরলেটার অস্তিত্ব বিনষ্ট হয়ে যাব। অঙ্কিত চিত্র অনুসারে পরমাণু কেন স্থায়ী হবে না? কেন স্থায়ী হবে না? ওই যে আমি একটা কি দিয়ে দেখাইছিলাম, মনে আছে কিনা? কি দিয়ে, কি দিয়ে দেখেছিলাম? একটা চার্জার দিয়ে, খেয়াল আছে? জি স্যার, ঘুরায় ঘুরায়। হ্যাঁ, এটা যদি বৃত্তাকার পথে থেকে কেন্দ্রে পতিত হইব, স্থায়ী হবে না একবারে। মানে কি আছে না আছে এগুলো সব পড়ানো হয়েছে, আমি আবার প্র্যাকটিস করামো, টেনশন করার কোনো কারণ নাই। বাট এগুলো যা পড়াইছি সব শেষ করে ফেলবা। বুঝছো? আচ্ছা, আর যেগুলো দিছি এগুলো হচ্ছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আমি দেবো, গ্রুপে দিব না। এর পিছনে একটা রিজন আছে, যে তোমাদের ইয়াতে চলে যাবে শীট গুলা, মানে ইন্ডিভিজুয়ালি দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা। কার কোন কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ, কেমন? ওকে স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।